সবগুলো প্যানেলের মধ্যে সবচেয়ে জুনিয়র প্যানেল ছিল ছাত্র দলের। এমনিতে ছাত্র দলে ছাত্র হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কি আছে? ওই সময় আসলে শিবিরের ভোটাররা ছাড়া বাকিরা ক্যাম্পাসে প্রায় ছিলই না। মানে এত অকারেন্স কেন ঘটছে যে হাজার হাজার ব্যবস্থা নিতে হচ্ছে? তো আমার মনে হয় আপনিও আপনার জীবনে এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন নাই। শিমুল ভাই, যদি তালিকা করা হয় যে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি গত 5 তারিখের পর থেকে ছাত্রদল এবং শিবিরের, সেক্ষেত্রে কারা এগিয়ে থাকবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। এখানে আমাদের ছেলেরা কিন্তু কোথাও পাখির বাসা বানিয়ে দিচ্ছে, আপনার একটু গুপ্ত কার্যক্রম আপনারা পরিচালনা করছেন। এটাকে গুপ্ত কার্যক্রম বলা যায় না। আমার মনে আছে কর্মসূচি প্রণয়ন বা এই জাতীয় একটা সম্পাদক আর কি। এটা আই থিংক নতুন কোনো সম্পাদকীয় পদ, আমরা অবশ্যই পূর্বে এমন সম্পাদকীয় পদ শুনিনি। তারেক রহমানকে পরিচয় করে দিয়েছিলেন যে এই 5ই আগস্টের জুলাইয়ের আন্দোলনের আসল মাস্টার মাইন্ড হিসেবে। তারেক রহমান কোনটিকে বেছে নেবেন? তিনি কি দলীয় প্রধানকে বেছে নেবেন নাকি দেশের প্রধান হওয়া বেছে নেবেন? হেডম দেখানোর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মানে দলের সুপ্রিম পাওয়ারটা কার হাতে থাকবে? তারেক রহমানের হাতে না খালেদা জিয়ার হাতে? যদি দেশনায়ক শব্দটা বলার ওনার নিজস্ব নিষেধাজ্ঞা আছে। বিলেতের ছেলেপিলেরা তো সাধারণত শিবির করে, আপনি ছাত্র দল করছেন। আপনি ওই যে ওবায়দুল কাদেরের ভাইয়ের একটা বিখ্যাত ডায়লগ আছে যে দজ্জা টু হাইতিনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের আজকের আয়োজনে। আজ আমাদের অতিথি জনাব শাহরিয়ার হক মজুমদার শিমুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব শিমুলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি বলা যায় সেটি ছাত্রদল, যেহেতু সর্ববৃহৎ ছাত্র সংগঠন এই মুহূর্তে, এবং সর্ববৃহৎ ছাত্র সংগঠন হবার কারণে তাদের যেমন কাজের পরিধি অনেক বিস্তৃত এবং তাদের কর্মকাণ্ড নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনাও আছে, অনেক বিতর্ক জন্ম হয়েছে। সব কিছু মিলিয়ে ছাত্রদলের বর্তমান রাজনীতি এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের কী ভূমিকা থাকতে পারে, আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। শুরু করতে চাই আপনার জীবনের গল্প দিয়ে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। আচ্ছা, ওখানেই আমার জন্ম। কত সালে? আমার হচ্ছে 1992 সালের 4 আগস্ট। গুড। এরপরে ওখানেই বেড়ে ওঠা? আমার প্রাথমিক জীবনটা আমার চাঁদপুরেই বেড়ে ওঠা, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়। পরবর্তীতে আমি ক্লাস 9-এ ঢাকায় চলে আসছি আর কি। এরপর থেকে ঢাকায় আছি, মাঝে মাঝে বাড়ি যাওয়া হয়। আচ্ছা আচ্ছা। এসএসসি করলেন কোথায়? আমার হচ্ছে আমি মাদ্রাসা থেকে দাখিল করেছি আর কি। কোন মাদ্রাসা থেকে? তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তামিরুল মিল্লাত থেকে? জি, মিরহাজিরবাগ থেকে। আমার হচ্ছে এইচএসসি ছিল রাজুক কলেজ থেকে। আচ্ছা। আর আমার গ্রাজুয়েশন ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা। মিল্লাতের ছেলেপেলেরা তো সাধারণত শিবির করে, আপনি ছাত্রদল করছেন? না, আপনার মিল্লাতের সব ছেলেপেলেরা শিবির করে এই ধারণাটা আসলে সঠিক না। এরকম একটা ধারণা হয়তো মাঠে থাকতে পারে, কিন্তু মিল্লাত থেকে যেমন আপনি ধরেন এই মুহূর্তে ছাত্রদলে আপনার মাঠ পর্যায়ে যাদেরকে একটু শিবির বিদ্বেষী হয়তো বা চিন্তা করে, এরকম অনেক ছেলেপেলেই আছে যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মিল্লাত থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আর নাম দিচ্ছি না আর কি। না, আমরা যেমনটা দেখেছি যে ডাকসুতে যিনি ছাত্রদলের ক্যান্ডিডেট ছিলেন, ভিপি প্রার্থী, তিনিও কিন্তু মিল্লাতের শিক্ষার্থী ছিলেন। আবার আপনি কেন্দ্রীয় সংসদের আপনি যুগ্ম সাধারণ সম্পাদক, আপনিও মিল্লাতের ছাত্র। হয়তো আরো অনেক মিল্লাতিয়ান রয়েছে যারা ছাত্রদলের মিল্লাতে। তো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বাংলাদেশের বলা যায় অন্যতম সেরা মাদ্রাসা, কেউ কেউ এককভাবে সেরা মাদ্রাসা বলেন। এখানে তো আসলে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করে এবং ধারণা করা হয় যে বাংলাদেশের সেরা অনেক ছাত্র এখানে পড়াশোনা করে। এবং আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী এই বিষয়গুলো বিবেচনা করেন, একটা বড় অংশই দেখা যায় যে মিল্লাতের স্টুডেন্ট এখানে ভর্তি হয়। তো স্বাভাবিকভাবে এখন এখানে যে সবাই শিবির করে বিষয়টা তা না। অনেকেই আছে যারা শিবিরের বাইরেও রাজনীতিটা করে। এবং আমি যেটা বললাম যে বর্তমানকালের রাজনীতিতে ছাত্রদলের মধ্যেই যাদেরকে ধরেন শিবিরের ব্যাপারে যাদের হয়তো শিবির একেবারে পছন্দ করে না, এরকম টপ যাদেরকে বিবেচনা করা হয়, এদের অনেকেরই ব্যাকগ্রাউন্ড মিল্লাত। আচ্ছা আচ্ছা। এরপরে আপনি রাজুক থেকে? আমি রাজুক থেকে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করেছি। কত সালে এটা? আমার হচ্ছে 2009।
আচ্ছা এরপরে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শর্করা রাজনীতি বিভাগে ভর্তি হয়েছিলাম। আচ্ছা মানে আমি এখন যে ফিল্ডে কাজ করছি, হুম, হুম। আমার মূলত আমি গ্র্যাজুয়েশন আমার ওই ফিল্ডেই আরকি। আচ্ছা আচ্ছা এরপরে আসলে ক্যাম্পাসে তো ওভাবে জাহাঙ্গীরনগরে আমার থাকা হয়নি। আমি ফার্স্ট ইয়ারের পরে আসলে আমাকে আ চলে আসতে হইছে আরকি। হলে থাকতে পারিনি। এক পর্যায়ে মানে আসলে এটা কি ক্লাস পরীক্ষাও ছাত্রলীগের হ্যাঁ, আমি হচ্ছে ওই সময়ে দেখা যেত আমি বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসের ৮টার বাসে ঢাকায় চলে আসতাম। আবার রবিবার সকালের বাসে ক্যাম্পাসে যেতাম। তো আচ্ছা বৃহস্পতিবার একদিন রাতে ওরা আমাকে ওই যে রড-টড নিয়ে আমার রুমে গেছে। জাহাঙ্গীরনগরের ভাসানী হলে ৩৪৬ নাম্বার রুমে আমি থাকতাম। হুম 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 তো দে এখন ওরা আমি যে বৃহস্পতিবার আসলে ক্যাম্পাস থেকে চলে আসি এটা ওরা জানতো না আরকি। আচ্ছা তো রাতে গেছে আমাকে মানে শারীরিকভাবে হামলা করার জন্য। আমাকে ক্যাম্পাসে খুঁজে পায়নি বা হলে পায়নি আমার রুমে। তো প্রতীকীভাবে আমার বেড-টেড নিয়ে ছাদ থেকে ফেলে দিছে। আমাকে ক্যাম্পাসে আসতে নিষেধ করে দিছে। তো আমি খবর পেয়ে এরপরে সতর্কভাবে কিছুদিন ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হইছে। তো এরপরে এক পর্যায়ে আসলে ক্লাস পরীক্ষা সবই বন্ধ হয়ে গেছে আরকি। আচ্ছা মানে তো আপনি কি তখন ছাত্রদলের কোনো কমিটিতে হ্যাঁ, ছিলেন? আমি হচ্ছে ছাত্রদলের ভাসানী হলের আহ্বায়ক ছিলাম। আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাসানী হলটা। আমার ওইটাই ১ম রাজনৈতিক পদ আরকি। হুম 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 ওই সময়ে যে সমসাময়িক ছাত্রদলের কমিটিগুলো হয়েছিল, ওই সময় আমি সর্বকনিষ্ঠ হল আহ্বায়ক ছিলাম। মানে আচ্ছা আমার বয়সে আসলে ওই সময় ছাত্রদলের হলের আহ্বায়ক হওয়ার চিন্তা করাটা খুব মানে এক ধরনের অবাস্তব বা খুব কঠিন ছিল। মানে তখন কত বয়স ছিল আপনার? আমি বোধহয় 3rd ইয়ারের ১ম দিকে হলের আহ্বায়ক ছিলাম। এটা ওই মানে সময় ছাত্র দলে আপনি থার্ড ইয়ারে হলের আহ্বায়ক? হ্যাঁ। এটা আসলে এখনো তো কল্পনা করা যায় আমি না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার আমি তখন সর্বকনিষ্ঠ হলের আহ্বায়ক ছিলাম। আচ্ছা আচ্ছা এমনিতে ছাত্র দলের যে রাজনীতির সাথে আপনার সংযুক্ত হয়ে যাওয়া জি। এটা কখন থেকে? আহ মূলত হচ্ছে আমার পরিবার একেবারেই রাজনৈতিক একটা পরিবার। হুম হুম আমার দাদা হচ্ছে চেয়ারম্যান ছিলেন। আমার বাবা আওয়ামী লীগের আমলে হচ্ছে বিএনপি থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন আরকি ধানের শীষ প্রতীকে। আচ্ছা আমার বড় ভাই জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি, উপজেলা যুবদলের এখনো সাইনিং পাওয়া সহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক। হুম 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 তো আমার পরিবারের আরও অনেকেই মানে আমাদের এলাকায় আমাদের পরিবারটা অনেকটা বিএনপির একটা আইকনিক পরিবার আরকি। আচ্ছা আচ্ছা তো আসলে রাজনীতির আমি আমার সরাসরি সংশ্লিষ্টতা ইউনিভার্সিটি লাইফে এসে, কিন্তু এর আগে আসলে রাজনৈতিক খাতে করে দেখা যায় যে হয়তো আমি হয়তো সকালবেলা শুয়ে আছি, আমার বাবার কাছে হয়তো লোকজন রাজনৈতিক লোকজন আসছেন কথা বলার জন্য, আড্ডা দেওয়ার জন্য বা কোনো রাজনৈতিক ডিসিশনের জন্য। ওই যে পরিবারের একটা আবহের মধ্যে থেকে যে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা, হুম, এটা আসলে ছোটোবেলা থেকেই আমার গড়ে ওঠা আরকি। আচ্ছা মানে একেবারেই রাজনৈতিক পরিবার, মানে রাজনীতির এরেনার বাইরে থাকার কোনো সুযোগ আমার কখনো হয় নাই আরকি। আচ্ছা আচ্ছা এরপরে আপনি হল সংসদের আহ্বায়ক ছিলেন জি। সেখান থেকে আজকের এই পর্যায়ে কিভাবে আসলেন? আসলে এই জার্নিটা একটা কঠিন জার্নি বলা যায়। কারণ আ আপনারা সবাই কম বেশি অবগত আছে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে কালচার, এখানে আসলে ছাত্র রাজনীতিটা মূলত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। হুম হুম এখানে আসলে জাহাঙ্গীরনগর থেকে এসে কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করা কঠিন। হুম 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 তো এখনো আসলে এটা শুধু ছাত্র দলে না, এটা হচ্ছে সামগ্রিক ছাত্র রাজনীতির বাস্তবতা। তো সেখান থেকে আমি হচ্ছে হলের আহ্বায়ক ছিলাম। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির সহসভাপতি ছিলাম এবং এরপরে আসলে আমার পরের পদটা ছিল আমি ছাত্রদলের গত কমিটিতে শ্রাবণ জুয়েল যেটা কমিটি, হুম হুম আমি ওইটাতে জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদা সহ-দপ্তর সম্পাদক ছিলাম আচ্ছা এবং এখন আমি হচ্ছে কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, এই আরকি। এমনিতে ছাত্র দলে তো সভাপতি গ্রুপ সেক্রেটারি গ্রুপ এই ধরনের একটা গ্রুপিং মনে হয় থাকে। এটাকে আসলে আমি সরাসরি গ্রুপিং না বলে আমি হচ্ছে এটাকে একটু নেতৃত্বের প্রতিযোগিতা বলতে চাই। আচ্ছা আপনার হচ্ছে ধরেন এখানে একটা বৃহৎ ছাত্র সংগঠন, আ আপনিই বললেন যে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। তো সেক্ষেত্রে আসলে এখানে লাখো, লাখো নেতাকর্মী। এখন সবাই আসলে একটা গ্রুপে রাজনীতি করবে, এটা আসলে কতটুকু বাস্তবতা আমি ঠিক জানি না। আপনার হচ্ছে এখানে আসলে দেখা যায় যে হয়তো আ ধরেন আমি হয়তো ছাত্রদলের বর্তমান যে প্রেসিডেন্ট সেক্রেটারি, আ
আমি হয়তো তাদের সরাসরি গ্রুপে, আপনি যদি ওইভাবে যে গ্রুপিংয়ের কথা বললেন, আমি যদি তাদের নাও করি, আমি কিন্তু ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির প্রতি আমার পূর্ণ আনুগত্য আছে এবং দলীয় যে নির্দেশনা সেই বিষয়গুলো কিন্তু আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়, রাকিব ভাইয়ের সাথে আমার গত পরশুদিনে একটা মিটিং ছিল, উনি আমাকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আমি কিন্তু মানে তার গ্রুপ করি না, বিষয়টা এমন না যে আমি তার নির্দেশনা মানি না। আচ্ছা, আপনার আচ্ছা। হচ্ছে এখানে হয়তো কিছু একেকজন একেক প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্ম বলব না, মানে একেকজন একেক ইয়ে থেকে রাজনীতিটা করেন। কিন্তু এখানে আসলে নেতৃত্বের আনুগত্যের বিষয়টা আছে আমাদের মধ্যে পুরোপুরি। এই বিষয়ে আমি কোনো সমস্যা দেখি না আরকি। আচ্ছা, আচ্ছা। এমনিতে মানে আনুগত্যের যে বিষয়টা বললেন, এটা আমরা দেখি যে সাধারণত শিবিরের মধ্যে মানে তাদের তো আসলে ক্যাডার ভিত্তিক সংগঠন। সেখানে আনুগত্যের যে লেভেল বা মাত্রা, এইটা আপনিও নিশ্চয়ই কম বেশি জানেন। এটা আসলে ছাত্রদলের প্র্যাকটিসটা কেমন আসলে? আহ আমি বলব যে এক্ষেত্রে আসলে আ শিবির বা জামাত বা বিএনপির মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেটা হচ্ছে যে বিএনপি হচ্ছে মূলত আপনার গণমুখী একটা সংগঠন। একেবারেই তৃণমূল পর্যায়ে বিস্তৃত আপনার। আর জামাত শিবির হচ্ছে মূলত ক্যাডার ভিত্তিক একটা সংগঠন। এখন সারা পৃথিবীতেই আপনি দেখবেন যে ক্যাডার ভিত্তিক সংগঠনের নিজেদের কর্মীদের উপরে যতটা নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা থাকে, আপনার একটা গণসংগঠনের সেটা তুলনামূলকভাবে হয়তো একটু হালকা থাকে। তো আমি বিষয়টাকে এভাবেই দেখতে চাই। তবে আমি মনে করি যে বিষয়টাতে বিএনপি বা ছাত্রদল আমাদের সবারই উন্নতি করার সুযোগ আছে। আপনার ধরেন হয়তো কোনো বিষয়ে আ শিবিরের কাছ থেকে যদি আমার কোনো কিছু শিক্ষণীয় থাকে, আবার কোনো বিষয়ে ছাত্রদলের কাছ থেকে শিবিরের শিক্ষণীয় বিষয় থাকতে পারে। তো এইভাবেই আসলে ওই ৫ই আগস্ট পরবর্তী সময়ে তো আমাদের রাজনীতিটা আপনি দেখবেন যে একটা বিশাল পরিবর্তন আছে কিন্তু। আপনার যে বিদ্যমান সংগঠনগুলো, প্রতিযোগী সংগঠনগুলো সবাই কিন্তু ক্যাম্পাসে থেকে এবং সংঘর্ষহীন রাজনীতিটা করছে। এখানে আমার কোনো কিছু ভালো থাকলে এখান থেকে শিবিরের শিক্ষা নেয়ার আছে, শিবিরের কোনো কিছু ভালো থাকলে আমার শিক্ষা নেয়ার আছে। এভাবেই তো আসলে আমরা পরিবর্তনটা চাই। নতুন বন্দোবস্তটা আসলে এইভাবেই হওয়া উচিত। চমৎকার! আপনার যে ছাত্র রাজনীতি, এই ছাত্র রাজনীতির ক্ষেত্রে আপনার সামনে কোনো মডেল কি আছে? প্রশ্নটা একটু কঠিন উত্তর দেয়া। আ তারপরেও আমি বলি আরকি, আপনার হচ্ছে যেহেতু এখানে একটু ব্যক্তিগত পরিসরে আলোচনাটা হচ্ছে। আমি আসলে রাজনীতির শুরুতে আমি এক্ষেত্রে তুলনামূলকভাবে নিজেকে ভাগ্যবান মনে করি আরকি। আমাদের আ বর্তমান যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই, উনাকে আমরা হচ্ছে ছাত্রদল যখন শুরু করি, উনি তখন ছাত্রদলে ছিলেন আরকি। আচ্ছা। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট হিসেবে উনি আলোচিত ছিলেন। হুম। তো ব্যক্তি নয়ন ভাইকে আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে। তো ছাত্র রাজনীতির যে সময়কালটা আমি ওনাকে দেখেছি, ওনার দলের প্রতি ডেডিকেশন, কমিটমেন্ট, দেশের প্রতি ওনার যে দেশপ্রেম, আপনার হচ্ছে ওনার যে ব্যক্তিগত পর্যায়ে সততা, জনপ্রিয়তা এবং মানুষের সাথে ওনার যে আচরণের ধরন, একজন জাতীয় পর্যায়ের বিরাট ইমেজ সম্পন্ন নেতা হওয়া সত্ত্বেও ওনার যে ডিল করা এবং এখনও একটা বিরাট পর্যায়ে থেকে উনি যেভাবে সবকিছু সামলান আরকি। তো আমি ব্যক্তিগতভাবে যদি ওইভাবে যদি কাউকে আইকন আমার ছাত্র রাজনীতিতে হয়, সেটা আমি নুরুল ইসলাম নয়ন ভাইয়ের যে ছাত্র রাজনীতির অংশটা। আচ্ছা, আপনি রবিউল ইসলাম নয়ন না, ওনার কথা বলছেন না তো? আচ্ছা। এখানে একটু পার্থক্য আছে। আপনার হচ্ছে রবিউল ইসলাম নয়ন ভাই হচ্ছে আমাদের যুবদলের মহানগর দক্ষিণের সদস্য সচিব। আচ্ছা। আর আমাদের নুরুল ইসলাম নয়ন ভাই হচ্ছে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবং আপনার নুরুল ইসলাম নয়ন ভাই হচ্ছে উনি আ রাজনীতিতে অত্যন্ত ইমেজ সম্পন্ন, খুবই ভালো ইমেজ সম্পন্ন একজন মানুষ এবং লোকজন ধারণা করে আরকি যে বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে যাদেরকে দিয়ে পরিবর্তনের রাজনীতিটা সম্ভব, তার মাঝে নুরুল ইসলাম নয়ন ভাই একজন। আচ্ছা। এটা জাস্ট ব্যক্তিগত আলাপচারিতার পর্যায়ে যেহেতু, এই কারণে আমি বিষয়টা বললাম আরকি। না, এটা আসলে হয় অনেক সময় সবাই একটা আইকনিক ফিগারকে সামনে রাখতে চায়, যার মতো করে আসলে রাজনীতিটা করতে চায় এবং প্রত্যেকটা ফিল্ডেই, শুধু রাজনীতি না, সকল ফিল্ডেই কিন্তু এমনটা হয়, যার মতো করে মানুষ নিজেকে গড়ে তুলতে চায়। তো আপনি যেমনটা আমি বললেন। যদি আপনি জাতীয় পর্যায়ে বলেন, আপনি যেহেতু ছাত্র রাজনীতির কথা বলেন, এই কারণে আমি বললাম যে নয়ন ভাইয়ের ছাত্র রাজনীতির অংশটাকে আমি আমার জন্য অনুসরণীয় মনে করি। জাতীয় রাজনীতিতে তো আসলে আমাদের সবার জন্য, ইভেন আমি মনে করি এটা শুধু বিএনপি বা ছাত্রদল না, সবার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অনুকরণীয় আদর্শিক মানুষ। আপনি দেশপ্রেম বলেন, সততা বলেন, নিষ্ঠা, ওনার যে কর্মচাঞ্চল্য, ওনার যে ভীষণ, এই সব কিছু মিলে আমাদের জাতীয় রাজনীতিতে আমার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় আইকন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ছাত্র রাজনীতি করতেন?
না, উনি ছাত্র রাজনীতিতে উনি জড়িত ছিলেন না। কিন্তু একজন ছাত্র যখন ছাত্র রাজনীতির মাঠে একজন আদর্শ খুঁজবে, তিনি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে? না, আমি এজন্যই বললাম, আপনি ওই যে ছাত্র রাজনীতিতে আমার অনুসরণীয় ব্যক্তির কথা বললেন, জি, জি। এজন্যই আমি নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কথা বললাম। আর জাতীয় রাজনীতিতে বা ওই যে বললাম যে দেশপ্রেম, সততা, নিষ্ঠা, এই সব কিছু মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের, আমি মনে করি যে এটা শুধু বিএনপি না, যে কারোর জন্যই উনি আদর্শ হতে পারেন আর কি। রাইট। আপনি একাডেমিকভাবে বিশ্ববিদ্যালয়ে আপনার রেজাল্ট কি ছিল? আমি হচ্ছে আপনার, আমার সিজিপিএ ছিল 3.27। আচ্ছা। আমি ফার্স্ট ইয়ারে হচ্ছে আমি প্রথম দিকে ছিলাম আর কি। যে সময়টা হচ্ছে আমি মোটামুটি নির্বিঘ্নে পড়াশোনাটা করার সুযোগ পেয়েছি। আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে একটা সাবজেক্ট আমাকে পরে দিতে হয়েছিল, এটা আমি অংশগ্রহণ করতে পারিনি। তো ওই সাবজেক্টটা সহ আমি সেকেন্ড পজিশনে ছিলাম আর কি। আচ্ছা। কিন্তু আসলে পরবর্তীতে আমি এটা তো যখন থেকে ছাত্রলীগের সমস্যাটা শুরু হলো, আমার ক্লাস পরীক্ষা প্রায় বন্ধ হয়ে গেল, তখন আসলে এটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। আচ্ছা। তবে আমি আমার ডিপার্টমেন্টের টিচারদের কাছে কৃতজ্ঞ যে ওনাদের আসলে আন্তরিক সহযোগিতার কারণে আমি ওখান থেকে একটা সার্টিফিকেট অন্তত নিয়ে আসা সম্ভব হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। অনার্স এবং মাস্টার্স? মাস্টার্স আমি ওখানে করার সুযোগ পাইনি। আপনার ওই সময় আসলে ছাত্রলীগের নির্যাতনটা একেবারে লাগাম ছাড়া ছিল। এর আগেও ছিল, তবে ওই সময় একদম নির্দিষ্টভাবে আমাকে টার্গেট করার কারণে জাহাঙ্গীরনগরে আর আমার মাস্টার্সটা করা সম্ভব হয়নি। আমি পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির গভর্নেন্স স্টাডিজে আমার মাস্টার্সটা সম্পন্ন করেছি আর কি। আচ্ছা, আচ্ছা। কত সালে সেটা? এটা সম্ভবত 2016-17 দিকে। তার মানে আপনি মাস্টার্স করেছেন আজ থেকে প্রায় 9-10 বছর আগে। 7-8 বছর আগে। 7-8 বছর আগে, 16 সাল থেকে এখন পর্যন্ত। এই সময়টাতে কি করছিলেন আসলে? আমি মাঝখানে হচ্ছে আইন পড়াশোনা করেছি। আপনার জাতীয় ইউনিভার্সিটির অধীনে যে 2 বছরের কোর্সটা, এটা আমার কিছুদিন আগে সম্পন্ন হয়েছে। আমি এখনও যেটা বার কাউন্সিলের পরীক্ষা, এটা আমি এখনও অংশগ্রহণ করার সুযোগটা পাইনি, সময় করে উঠতে পারিনি। মাঝখানে আমি লটা পড়াশোনা করেছি আর কি। আচ্ছা, রানিং আপনি কি ছাত্রত্ব বজায় আছে আপনার? না, আমার এই মুহূর্তে আসলে সরাসরি ছাত্রত্বটা নেই। এমনিতে ছাত্র দলে ছাত্র হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কি আছে? দেখুন, এটা আসলে শুধু ছাত্র দলে না, আপনি যদি দেখেন যে আপনার বিদ্যমান যে ছাত্র সংগঠনগুলো, আপনার ধরেন আমাদের যদি আপনি রাকিব ভাইয়ের কথা বলেন, ছাত্রদলের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব, ওনার সেশন হচ্ছে 2006-07। আবার আপনার হচ্ছে শিবিরের যে প্রেসিডেন্ট জাহিদ, ওনার সেশন সম্ভবত 9-10। আচ্ছা। 8-9 বা 9-10, আমি এক্সাক্ট। তো সেক্ষেত্রে ধরেন 2-3 ইয়ারের ব্যবধান। তো এখানে আসলে হয়েছে কি, আপনার ধরেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে সময়টায় আমি তো যেটা বললাম একটু আগে, যে ফার্স্ট ইয়ারের কিছুদিন পরেই আমাকে ক্যাম্পাস ছাড়া হয়ে যেতে হয়েছে। তো আমি আসলে ওখানে আমার হলে থাকার বাস্তবতা ছিল না, ক্লাস পরীক্ষা দেওয়ার বাস্তবতা ছিল না। তো যে লাইফটা আমার ছিল, তো এখানে তো আসলে সব স্টুডেন্ট আমাদের রাজনীতিটা করতে আগ্রহী হবে না। আমি ক্যাম্পাসে, তো আমি আসলে তো আমার কর্মী সংগ্রহ করব কোথা থেকে? আমি তো ক্যাম্পাস থেকে। এখন ক্যাম্পাসে তো আসলে আমার তো ভাগ্য তুলনামূলক ভালো যে আমি আসলে ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্রলীগের শারীরিক নিগ্রহের শিকার হতে হয়নি। কিন্তু আমি সম্ভবত আমার সমসাময়িক ছাত্রদলের মধ্যে একমাত্র যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের শারীরিক নিগ্রহের শিকার হয়নি। আমার সমসাময়িক প্রায় সবাই কিন্তু ওই সময় ছাত্রলীগের হামলা শিকার হয়েছিল। এবং কেউ আমাদের এই মুহূর্তে, আমি একটা ছোট ভাইয়ের কথা স্মরণ করি যে ইসরাফিল চৌধুরী সোহেল, ও এই মুহূর্তে লন্ডনে আছে। ও সম্ভবত 5-6 বার ছাত্রলীগের হাতে রক্তাক্ত হয়েছে। আচ্ছা। তো এখন এই ধরনের বাস্তবতায় তো আমি আসলে ক্যাম্পাসের কোথাও যে আমি নিরাপদে 5 মিনিট দাঁড়াবো, এই সুযোগটা আমাদের ছিল না, এই বাস্তবতা আমাদের ছিল না। তো আমি তো আসলে কর্মী সংগ্রহ করব ক্যাম্পাস থেকে, মাছবাজার থেকে তো না। এখন তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য রাজনৈতিক বাস্তবতা 5ই আগস্ট পর্যন্ত একরকম ছিল, তারপরে বাস্তবতা আর একরকম। এখন 5ই আগস্টের আগের বাস্তবতায় দেখা গেছে যে এখানে আমাদের একটু হয়তো সিনিয়র লেভেলের যারা, তাদেরকে রাজনীতিটা করে যেতে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে যদি আপনি খেয়াল করেন, এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে সারা দেশে বিভিন্ন ইউনিট ভিত্তিক 38টা সাংগঠনিক টিম কাজ করছে।
তো আপনি যদি দেখেন যে আমরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কমিটি দিচ্ছি। আচ্ছা। এই কমিটিগুলো আমাদের প্রতি পূর্ণ নির্দেশনা আছে যে এগুলো হচ্ছে রানিং স্টুডেন্ট দিয়ে করতে হবে। আপনার ইভেন যার মাস্টার্স শেষ হয়ে গেছে তাকেও কোনো কমিটিতে আনা যাবে না আচ্ছা। এবং ওই নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে ছাত্রদল কাজ করছে। এখন এটা আসলে আমরা ওই যে আ নিচ থেকে আমাদের এই প্রক্রিয়াটা আমরা শুরু করছি। এটা উপর থেকে শুরু না করে আমরা ধীরে, ধীরে এটা আনা হচ্ছে একটা এবং পর্যায়ে যাতে উপরে এটা এটা বলবৎ খুব করা বেশি যায়। দেরিও আমাদের হবে না ইনশাল্লাহ। আমাদের আসলে আমাদের পরবর্তী প্রজন্মের যারা ছাত্রদলে আছে, তাদের হাতে দায়িত্বটা ছেড়ে দিয়ে আমাদেরও আসলে ছাত্র রাজনীতির একেবারে গোধূলি বেলায় আমরা চলে আসছি। আমরাও চাই তাদের হাতে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমরা বিদায় নেব। এবং আপনি যদি ইদানিংকালে খেয়াল করেন আপনার হচ্ছে ডাকসু, জাকসুর যে নির্বাচন, এখানে কিন্তু যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর যে ছাত্রদলের প্যানেল, সবগুলো প্যানেলের মধ্যে সবচাইতে জুনিয়র প্যানেল ছিল ছাত্রদলের। তাই? হ্যাঁ, আপনার শিবির বলেন, বাকছাস বলেন, অন্যান্য স্বতন্ত্র, বাম যতগুলো প্যানেল আছে এর মধ্যে ছাত্রদলের প্যানেল ছিল সবচাইতে জুনিয়র প্যানেল। আচ্ছা। এবং ডাকসুতেও কিন্তু তুলনামূলকভাবে ছাত্রদলের প্যানেলটা অনেক জুনিয়র প্যানেল ছিল। তো সেক্ষেত্রে আসলে পরিবর্তনটা আমাদের ৫ই আগস্টের আগের বাস্তবতায় ধরেন ছাত্রদলের বর্তমান যে রানিং কেন্দ্রীয় কমিটি, এই কমিটিটা কিন্তু ৫ই আগস্টের আগের কমিটি। তো এখনকার বাস্তবতায় আমরা কন্টিনিউ করে যাচ্ছি। দল যখনই মনে করবে এটা চেঞ্জ করে দিবে। তো যেহেতু এটা ৫ই আগস্টের আগের বাস্তবতা, এটা বিষয়টা একরকম এবং ৫ই আগস্টের পরে আমরা ওই ৩৮টা সাংগঠনিক টিম যেগুলো সারা বাংলাদেশে কাজ করছে, এগুলোর আন্ডারে যতগুলো কমিটি হচ্ছে এগুলো রানিং স্টুডেন্টদের দিয়েই হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় কি, মানে প্রশ্নটা আমার মনে জাগে আসলে যে আপনার একজন রানিং শিক্ষার্থী, তিনি হয়তো মাস্টার্স করছেন, তার বয়স আসলে কত, ২৪ কিংবা ২৫, জি। মানে ২৪-২৫ বছর বয়সের একটা ছেলের পক্ষে একটা এত বিশাল বিস্তৃত ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করা বা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি লেভেলে দায়িত্ব পালন করা, এটা কি আসলে আদৌ পসিবল? আমরা আসলে কেন্দ্রীয় কমিটির আমাদের যে ৩৮টা টিম কাজ করছে এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করছে। আচ্ছা। আর আমাদের আসলে কেন্দ্রীয় সংসদে বয়সসীমাটা নিশ্চয়ই এটা আগের মতো থাকবে না। কিন্তু আসলে কত বয়সসীমায় এটা নির্ধারণ করা হবে এটা আসলে আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন। তো এটা হয়তো এমন নাও হতে পারে যে ২৩, ২৪, ২৫ আসলে ছাত্রদল শিবিরের মতো সংগঠনগুলো লিড করা কঠিন। আমাদের সারা বাংলাদেশে অনেক বাস্তবতা থাকে। সেটাই। তো এটা আসলে কতটুকু বয়সসীমা নির্ধারণ করা হবে, আপনি যদি আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চান, আমার কাছে কেউ একজন যদি পরামর্শ চায় যে আপনি ছাত্রদলের বয়সসীমা কত হোক চান, তো আমাদের এখন আসলে সরকারি চাকরির বয়সসীমা হচ্ছে ৩২ বছর নির্ধারণ করা হচ্ছে। আচ্ছা। আমি ব্যক্তিগতভাবে বলব যে ছাত্রদলের বয়সসীমা ২৭-২৮ হইতে পারে। তাহলে এখান থেকে কোনো একটা ছেলে যদি এরপরে বাদ পড়ে যায়, সেক্ষেত্রে দেখা গেল যে সে হয়তো ২-৪ বছর আপনার সরকারি চাকরির একটা বয়সসীমা বাকি থাকে। তার জন্য প্রস্তুতির একটা সময় নেওয়ার সুযোগ থাকে আরকি। মানে রাজনীতির এটা আমার বাইরেও সে ব্যক্তিগত একটা অভিমত। অন্য একটা ক্যারিয়ার হ্যাঁ, করার সময় হ্যাঁ, পাচ্ছে। সেটাই। চমৎকার। আপনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আসলে মৌলিক কি দায়িত্ব পালন করছেন? প্রথমত হচ্ছে আমাদের বর্তমানে যে সাংগঠনিক টিমগুলো আছে সারা বাংলাদেশে আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে আমাদের গাজীপুর মহানগর এবং জেলার যে সাংগঠনিক টিম, ওখানে একজন ভাইস প্রেসিডেন্ট জাফর ভাই, জয়েন্ট সেক্রেটারি এনাম এবং আমরা ৩ জন হচ্ছে গাজীপুর জেলা এবং মহানগরটা দেখার দায়িত্বে আছি। তো এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অধিকাংশ ২-৩টা হচ্ছে বড়, বড় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আমরা দিয়ে দিয়েছি। তারা দায়িত্ব পালন করছে, নতুন দিনের রাজনীতিটা ডিল করার চেষ্টা করছে। আ এটা হচ্ছে আমার সাংগঠনিক দায়িত্ব। এর বাইরেও আসলে সংগঠনের কিছু ইন্টারনাল বিষয় থাকে যেগুলো আসলে হয়তো প্রকাশ্যে আলোচনা করা মুশকিল। তো এই ধরনের কিছু দায়িত্ব বা অনেক দায়িত্ব আমার পালন করার সুযোগ হয় বা আমি আছি আরকি। আচ্ছা। ডাকসু এবং জাকসুতে আপনাদের যে পরাজয়, এই পরাজয় কি পরবর্তীতে রাকসু কিংবা চকসুতে অন্যান্য ছাত্র সংসদগুলোতে প্রভাব ফেলবে কিনা? দেখুন, আ আপনার আ বাংলাদেশে প্রথম যে স্বাধীনতা পরবর্তী প্রথম যে ডাকসুটা হয়েছিল, সেখানে হচ্ছে ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন মিলে এখানে যে জোচ্চুরিটা করা হইছে, আপনার মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব উনি কিন্তু পরবর্তীতে এটার জন্য ক্ষমাও চেয়েছেন যে ওই নির্বাচনটা আসলে কোনোভাবেই ফেয়ার ছিল না। তো এরপরে আসলে দেখা গেল যে তো
15ই আগস্টের পরিবর্তনের পরে জিয়াউর রহমান যখন দেশের দায়িত্বে ছিলেন, তখন প্রথম যে ডাকসুটা হয় এবং ছাত্রদল যেখানে অংশগ্রহণ করে, সেখানে ছাত্রদল কিন্তু কেন্দ্রীয় যে ডাকসু, ওখানে কোনো পদেই জিতেনি। হলে কয়েকটি পদে জিতেছিল, অল্প কয়েকটি। তো কিন্তু জিয়াউর রহমানের পক্ষ থেকে আসলে পূর্ণ নির্দেশনা দেয়া ছিল এবং আমরা ইতিহাসের যে বইগুলো পড়েছি সেখানে দেখেছি যে সে সময়কার ভিসিকে জিয়াউর রহমান বারবারই বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাতে কারচুপি, জালিয়াতির আশ্রয় না নেওয়া হয়, এবং সেটাই কিন্তু হয়েছে। একটা পূর্ণ ফেয়ার ইলেকশনে ছাত্রদল ধরেন এক ধরনের, ওইটা ছাত্রদলের শুরুর দিক আপনার এক ধরনের পরাজিতই হয়েছে, এবং ছাত্রদল সেটা মেনে নিয়ে পরবর্তী 10 বছর এক যুগে যে কাজ করেছে, তার ভিত্তিতে দেখা গেছে যে আপনার এরশাদের শেষ দিকে সারা বাংলাদেশে সম্ভবত 300+ ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। এর মধ্যে আপনি যদি ডাকসুতে দেখেন, ছাত্রদল হচ্ছে প্রায় পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। আপনার আমানুল্লাহ আমান ভাইদের যে ইয়েটা ছিল, খায়রুল কবির খোকন, নাজিমুদ্দিন আলম। তো এবং হচ্ছে আপনার জাকসুতে এই নির্বাচনটার আগে যে 3টা নির্বাচন, 3টাতে ছাত্রদল বিজয়ী হয়েছিল। রাকসুতে রুহুল কবির রিজভী ভাইয়েরা এসেছিলেন। তো এখানে আসলে আপনার আমি বলবো যে এই যে সর্বশেষ ডাকসু এবং জাকসু নির্বাচন, এটা আসলে আমার কাছে যখন সংগঠন পরামর্শ চেয়েছিল যে জাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ করা উচিত কিনা, আমি বলেছি যে এখানে আমাদের অংশগ্রহণ করা উচিত। কারণ একটা ছাত্র সংগঠনের এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে তার প্রকৃত অবস্থান সাধারণ শিক্ষার্থীদের মাঝে কি, এটা আসলে জানার সুযোগ হয়, এবং এই অনুযায়ী আমার কর্মপরিকল্পনাটা আমার সেট করার সুযোগ থাকে। তা আমি আসলে এ ধরনের, এটা আমি জানি না এটা সঠিকও পরামর্শ হতে পারে, ভুল পরামর্শ হতে পারে, কিন্তু আমি এই পরামর্শটাই দিয়েছি এবং আমি এই পরামর্শটাকে ওন করি। তো আমি মনে করি যে এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি যে এই নির্বাচন থেকে ছাত্রদলের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তো সেই প্রেক্ষিতে যদি আমরা আমাদের আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে পারি, সেই প্রেক্ষিতে যদি আমরা পরিবেশটাকে ডিল করতে পারি, সামগ্রিক স্টুডেন্টদের যে চিন্তাভাবনা, তাহলে ওই যে আমার ওখান থেকে আবার আমানুল্লাহ আমান ভাইয়েরা বা রাকসুতে আমরা যেভাবে কামব্যাক করেছিলাম, একইভাবে আমাদের ব্যাক করার সুযোগ আছে। কিন্তু রাকসুতে আমরা দেখলাম যে সেখানে নির্বাচন পিছিয়ে দেওয়া হলো বেশ কিছুদিন। গত মাসে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা এই মাসের 16 তারিখে হওয়ার কথা আর কি। তো এই ধরনের একটা অভিযোগও আসে ছাত্র দলের বিপক্ষে যে আসলে বিভিন্ন জায়গায় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা মানে চক্রান্তই বলা হয়। তো এইটা কি আসলে সত্য কিনা? আপনি রাকসুতে যে সময়টায় নির্বাচনটা তারিখ নির্ধারণ করা হয়েছিল আপনার গত মাসের 25 তারিখে, তো এই সময়টায় কিন্তু মূলত ক্যাম্পাস বন্ধ ছিল এবং সেই সময়টা হচ্ছে আমাদের স্টুডেন্টদের একটা বড় অংশ কিন্তু হচ্ছে আপনার হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী আছে। ওই সময়টা কিন্তু তাদের পূজা চলছিল। তো আপনি কিন্তু একটা ধর্মাবলম্বী যারা দেশের একটা বড় অংশ, ধরেন 10% আমি যদি ধরি হিন্দু জনসংখ্যা, হিন্দু সম্প্রদায়ের, তো তাদেরকে আসলে নির্বাচনে অংশগ্রহণটাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি কিন্তু কোনোভাবেই, মানে এই ডেট নির্ধারণটা আসলে কোনোভাবে যৌক্তিক ছিল না। এবং আমি তো আসলে উল্টো অভিযোগ করতে চাই যে আপনার এই 25 তারিখ যে নির্বাচনের বিষয়টা ছিল, এটা এই যে পিছিয়ে 16 তারিখে আনা হলো, এই ব্যাপারে কিন্তু শিবির ব্যতীত আর প্রত্যেকটা ছাত্র সংগঠন একমত ছিল। আচ্ছা, আপনার 16 তারিখে পিছিয়ে আনার বিষয়ে। তো আমি বরং বিষয়টা এভাবে বলতে চাই যে নির্বাচনটা 25 তারিখে হলে শিবিরের সুবিধা হয়, এই ধরনের কোনো চিন্তা মাথায় নিয়েই 25 তারিখে নির্ধারণ করা হয়েছিল কিনা, এটা বরং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন আছে। মানে কেন আসলে, মানে হিন্দু শিক্ষার্থীরা তারা কি আসলে শিবিরকে পছন্দ করে না? আমি আসলে ঠিক এভাবে বলতে চাই না। আপনার হচ্ছে এখানে হতে পারে যে আপনার একটা হিন্দু ধর্মাবলম্বী শিবির বা জামাত তো মূলত আসলে ধর্মকেন্দ্রিক রাজনীতিটা করে। সেক্ষেত্রে হিন্দু শিক্ষার্থীদের সাথে তাদের একটা দূরত্ব থাকতে পারে, কিন্তু আমি বিষয়টাকে আসলে ওইভাবে উপস্থাপন করতে চাই না। কোনো কারণে হয়তো আপনার হচ্ছে, এবং তখন কিন্তু ক্যাম্পাস একদম বন্ধ ছিল। তো এখন আমাকে অনেকে বলেছে যে ওই সময় আসলে শিবিরের ভোটাররা ছাড়া বাকিরা ক্যাম্পাসে প্রায় ছিলই না। আচ্ছা, তো আমি জানি না আপনার হচ্ছে এই ধরনের খালি
মাঝে মাঠে গোল হয়ে যেত এমন কিছু? এই ধরনের একটা অভিযোগ আছে যে বা আমি রাজশাহী ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই হয়তো আমাদের সাথে বলার চেষ্টা করেছে যে ওই সময়টা হলে শিবিরের জন্য মানে বাকি সবার জন্য অসুবিধাজনক, শিবিরের জন্য সুবিধাজনক হতো। এখন যে 16 তারিখে হচ্ছে এটা কি ছাত্র দলের জন্য সুবিধাজনক? আমি আসলে ছাত্র দলের জন্য বলতে চাই না। আমি গতকালকেও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে একটা রিপোর্ট দেখলাম। সেখানে দেখলাম যে স্টুডেন্টরা মোটামুটি প্রায় একজন প্রার্থী বলছিল যে প্রায় 70% স্টুডেন্ট ক্যাম্পাসে চলে আসছে। আর 2-1 দিনের মধ্যে বাকি শিক্ষার্থীরা চলে আসবে। এখানে আসলে কার জন্য সুবিধাজনক, কার জন্য অসুবিধাজনক নির্দিষ্ট কোনো ছাত্র সংগঠন না। বরং আমরা বলতে চাই যে সকল শিক্ষার্থীর উপস্থিতিতে এখানে রায় যাই হোক, আপনার হচ্ছে এখানে শিবির জিতুক, ছাত্রদল জিতুক, বাকছাস জিতুক, যেই জিতুক, নির্বাচনটা যাতে সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়, উৎসবমুখর হয়, এটাই আসলে মূল বিষয়। এমনিতে আপনাদের সম্ভাবনা কেমন সেখানে? আমি ওখানে সম্ভাবনা দেখি। কারণ হচ্ছে আপনার আপনি যদি বাংলাদেশের নির্বাচনী ট্রেন্ডগুলো খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানকার শিক্ষার্থীদের এস্টাবলিশমেন্টের বিপক্ষে এক ধরনের অবস্থান থাকে। আচ্ছা। তো আমি যদি ওভাবে বলি যে আসলে জনমনে একটা ধারণা আছে বা হচ্ছে একটা পারসেপশন আছে যে রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এই দুটো ক্যাম্পাস দীর্ঘদিন ধরে শিবিরের এক ধরনের দখল বা কবজায় আছে। তো সেক্ষেত্রে আসলে ওখানে আপনি যদি ধরেন যে সবসময় আপনি দেখবেন যে ক্ষমতার বিপরীতে মানুষের একটা অবস্থান থাকে। তো যেহেতু আমাদের দেশের মানুষের একটা মনোভাব। তো সেক্ষেত্রে যেহেতু চিটাং ইউনিভার্সিটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এখানে শিবিরের এক ধরনের আমি দখলদারিত্বই বলবো আছে। তো এটার বিপরীতে আসলে সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের মতামত থাকতে পারে। তো আমরা দেখি আসলে নির্বাচনটা তো 16 তারিখে। 5 তারিখের পরেও কি আপনি যেটা বললেন যে দখলদারিত্ব, আপনারা কি তাদের দখলদারিত্ব মোকাবেলা করতে পারেন নাই? দখলদারিত্ব আসলে হয়েছে কি আপনার আমাদের আসলে মিডিয়া প্রেজেন্স বা সব দিক থেকে আমাদের আসলে দুর্বলতাটা মানে আমাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা হয়, মিডিয়া যে ট্রায়াল হয়, এই বিষয়গুলো আসলে আমাদের পক্ষ থেকে যেভাবে মোকাবেলা করা দরকার ছিল আমরা সবসময় সেটা পারিনি। তো সেই কারণে আমাদের কোনো ক্ষেত্রে হয়তো একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, হয়তো একটু ডিফেন্সিভ থাকতে হচ্ছে বা আগামী দিনে যেহেতু হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে ধরেন বাংলাদেশের আমি আমার ছাত্র রাজনীতির প্রায় শেষ দিকে চলে আসছি। আমার বয়সের প্রায় বাংলাদেশের যদি গড় আয়ু হিসাব করেন আমার বয়স প্রায় মধ্য গগনে পৌঁছে গেছি। কিন্তু এই পর্যন্ত আমার মনে হয় আপনিও আপনার জীবনে এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন নাই। তো আসলে 3টা জাতীয় নির্বাচন এভাবে চলে গেছে। তো আমাদের আসলে সামনে আমরা আশা করছি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার জাতীয় নির্বাচনে আমাদের অপেক্ষা আছে এবং এক ধরনের সাধারণ মানুষের মধ্যে ধারণা আছে যে এখানে হয়তো বিএনপি সাধারণ মানুষের ভোটে হয়তো ক্ষমতায় আসতেও পারে। তো সেক্ষেত্রে আমরা আসলে জাতীয় নির্বাচনকে যেহেতু প্রায়োরিটি দিচ্ছি, আমরা চেষ্টা করছি যে এই ধরনের দখল, বেদখল, হামলা, পাল্টা হামলা এই জাতীয় রাজনৈতিক বিষয়গুলোতে না গিয়ে বা সাংঘর্ষিক অবস্থানে না গিয়ে যতটুকু ছাড় দিয়ে যতটুকু আপনার হচ্ছে ছাত্র রাজনীতিটা করা যায় সে চেষ্টা আমরা বোধহয় 5ই আগস্টের পর থেকেই করছি। এটা কি নির্বাচন পর্যন্ত বলবৎ থাকবে? না, আপনি হচ্ছে যদি দেখেন যে আমাদের এতদিন ধরে আমাদের ছাত্র রাজনীতি বলেন, রাজনীতির কালচারটা যদি আপনি দেখেন, এখানে আসলে দায় অস্বীকার করার এক ধরনের রাজনীতি ছিল। আপনি যদি গত 16 বছর দেখেন, ছাত্রলীগ অহরহ যখন খুশি যার উপরে হামলা করেছে, নির্যাতন করেছে, হল থেকে বের করে দিছে, ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে, অনেকে তাদের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু কোনো একটা ব্যাপারেও আপনি দেখবেন না যে ছাত্রলীগের যথাযথ কোনো বিচার হয়েছে বা ইভেন অধিকাংশ সময় প্রায় 99% ঘটনা তারা তো একদম দায় অস্বীকার করে দিত বা কাউকে মেরে বলে দিত যে শিবির, ছাত্রদল, নানান করে দিত। তো আমরা কিন্তু গত 5ই আগস্টের পরে শুধু ছাত্র দলেই কিন্তু হাজারের অধিক বহিষ্কার, শোকজ নানান ঘটনা আছে। আমরা প্রত্যেকটা ঘটনায় আপনার হচ্ছে আমাদের তদন্ত সাপেক্ষে আমরা প্রাইমারি কিছু যদি অভিযোগের প্রাইমারি কিছু পাই, সত্যতা পাই, সেক্ষেত্রেই কিন্তু তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া হচ্ছে এবং এটা আগামী দিনের ছাত্র রাজনীতির জন্য, ছাত্রদলের যারা নেতাকর্মী তাদের জন্য একটা মেসেজ। এবং যে কঠোর অবস্থানের কথা বললেন, এটা অনেক সময় আমরা দেখি যে অভিযোগ ওঠে যে একটা অবস্থান নেওয়া হয় যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, কিন্তু যখনই এই ঘটনাটা আস্তে আস্তে
ম্রিয়মাণ হয়ে যায়, ধামাচাপা পড়ে যায়, বা কিছুদিন যখন অতিবাহিত হয় তখন হয়তো তিনি কোনো এক সময় আবারও দলে কামব্যাক করেন, আবারও দলে শক্তিশালী হয়ে ওঠেন। এটা ছাত্রদল বলি কিংবা বিএনপি বলি, এই ধরনের একটা অভিযোগ আছে। আমি আসলে এই অভিযোগটাকে সঠিক মনে করি না। আপনি ধরেন হচ্ছে আমাদের ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের কেন্দ্রীয় কমিটিতেও একটা আ অব্যাহতি বা আপনার হচ্ছে পদ স্থগিতের ঘটনা আছে। ধরেন যাকে আ পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বা স্থগিত করা হয়েছে, তাকে কিন্তু ওই সময় পরবর্তীতে আমি এই পর্যন্ত কোথাও তার কোনো ধরনের আ অবস্থান দেখি নাই। আচ্ছা। তাকে আমার চোখেও পড়ে নাই ইভেন কোনো কর্মসূচিতে। আপনার হচ্ছে সারা বাংলাদেশে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে এগুলো কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। আমাদের যে সাংগঠনিক টিম তারাও দেখভাল করছে। হ্যাঁ, কোনোখানে না একটা হয়তো ২-১ টা ব্যতিক্রম ঘটনা থাকতে পারে। কিন্তু ২-১ টা ব্যতিক্রম ঘটনা দিয়ে আসলে এই যে হাজার, হাজার যে ব্যবস্থা নেয়া এবং পরবর্তীতে এই ব্যাপারে কঠোর অবস্থানে থাকা, এই বিষয়গুলোকে আসলে ওই ২-১ টা ঘটনা দিয়ে কোনোভাবেই আ আসলে হাজার হাজার ব্যবস্থাই বা কেন নিতে হচ্ছে? মানে এত অকারেন্স কেন ঘটছে যে হাজার হাজার ব্যবস্থা নিতে হচ্ছে? আপনি দেখেন আপনার হচ্ছে আ ৫ই আগস্ট পরবর্তী সময়ে আপনার বাংলাদেশে হচ্ছে ধরেন আ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যে বাহিনীগুলো আছে, যেহেতু আওয়ামী লীগের সময় শেখ হাসিনা এই বাহিনীগুলোকে তার যে ফ্যাসিবাদী সিস্টেমের একটা অংশ করে ফেলেছিলেন হুম। এবং এই বাহিনীগুলো আসলে এদের একেবারে একটা যতটা না আওয়ামী লীগ তার নিজের সাংগঠনিক শক্তির উপর দিয়ে ক্ষমতায় টিকেছিল, তার চাইতে অনেক বেশি বাহিনীগুলোর উপর দিয়ে টিকেছিল। হুম, হুম। তো যখন আসলে ৫ তারিখে মানুষের বিজয় অর্জন হয়েছে, তখন আসলে এই বাহিনীগুলোর যে অভ্যন্তরীণ বিষয়গুলো কিন্তু একেবারে ভেঙে পড়েছে সিস্টেমটা। হুম। একটা দীর্ঘ সময় এখানে হচ্ছে আপনার কোনো ধরনের মানে ইভেন এখনো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর আত্মবিশ্বাস কিন্তু পুরোপুরি ব্যাক করা নেই। হুম। যদিও এটা ব্যাক করা জরুরি। আপনার রাষ্ট্রের নিরাপত্তা, আপনার অস্তিত্বের স্বার্থেই। তো সেক্ষেত্রে আসলে আপনার ৫ই আগস্ট পরবর্তী সময়ে আপনি অনেক জায়গায় দেখবেন যে আ ছাত্রদল বা যুবদলের নাম দিয়ে ইভেন আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করতে গিয়ে আপনার নানান অপকর্ম করতে কিন্তু ধরা পড়েছে। আচ্ছা। তো যেহেতু আপনার হচ্ছে এখানে রাষ্ট্রের আপনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা এখনো পর্যন্ত আশানুরূপ জায়গাতে যায়নি। হুম, হুম। নানান বাস্তবতা ছিল। তবে আপনি যদি একটু খেয়াল করেন যে আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা অতীতে যে আশঙ্কাগুলো ব্যক্ত করত তাদের অপকর্মের কারণেই, যে আওয়ামী লীগের পতনের পরে হচ্ছে আপনার আ হয়তো কয়েক হাজার মানুষ মারা যাবে, হুম, হুম। হত্যাকাণ্ডের শিকার হবে। তারা কিন্তু নানান সময় বিষয়গুলো বলছে। হুম, হুম। আপনি ওই যে ওবায়দুল কাদেরের ভাইয়ের একটা বিখ্যাত ডায়ালগ আছে যে "দজ্জা টুয়াই হাইতিনো।" আচ্ছা। তো এখন আপনার হচ্ছে কিন্তু বিএনপি বা ছাত্রদল এত বৃহৎ সংগঠন হওয়া সত্ত্বেও আপনার ৫ই আগস্টের পরে কিন্তু আসলে ওই ধরনের যে আ একটা বৃহৎ ম্যাসাকার, হ্যাঁ। স্কেলে যে হুম, হুম। মেসাকার হওয়া, এটা কিন্তু আসলে আল্লাহর রহমতে হয় নাই। এবং হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ। হচ্ছে আমরাও ধরেন চাই যে আ আওয়ামী লীগের যারা অপরাধী তাদের রাইট। অবশ্যই বিচার হোক। কিন্তু তাদের যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল না, আপনার হচ্ছে মানে এই ফ্যাসিবাদী সিস্টেমের অংশ ছিল না, হুম, হুম। মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেনি, তারা তো আসলে মানে একেবারে নির্যাতন সাধারণ সমর্থক হ্যাঁ, যারা সেটাই। ছিল। তারা তো আসলে জুলুম, এটা তাদের উপরে জুলুম হোক এটা আমরা কেউই চাই না। হুম, হুম, হুম। তো সেক্ষেত্রে আসলে আমি মনে করি যে ছাত্রদল ব্যবস্থা নিয়েছে এটাকে আসলে পজিটিভভাবেই দেখা উচিত। যতগুলো ঘটনা ঘটেছে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি হুম। এবং বৃহৎ আ দৃষ্টিভঙ্গিতে আপনার আ ছাত্র রাজনীতির যে একটা তুলনামূলকভাবে স্থিতিশীলতা, আ ওভাবে ছাত্র রাজনীতিতে এই মুহূর্তে সংঘর্ষের ঘটনা ঘটছে না, যেটা আগে প্রতিদিনের ঘটনা হুম, ছিল হুম, প্রায়। হুম। ক্যাম্পাসগুলোতে আ একটা দৃশ্যমান সহাবস্থান আছে। যদিও কিছু সমস্যা আছে। কিন্তু তারপরেও দৃশ্যমান একটা সহাবস্থান আছে। ছাত্র সংগঠনের আমরা যারা তারা বিভিন্ন জায়গায় একসাথে বসে কথা বলতে পারছি। আমাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। এই যে নতুন বন্দোবস্তের রাজনীতি, এখানে আমার মনে হয় যে ছাত্রদল কিছুটা হলেও ধন্যবাদ প্রাপ্য। যে একটা বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে ৫ই আগস্টের পরে যে আমরা এই যে আপনার হল দখল, ক্যাম্পাস দখল, সাধারণ শিক্ষার্থীদের মানে উপরে শক্তি থাকা নির্যাতন, সত্ত্বেও যে আসলে আপনারা এসব কাজ করছেন এটা না। এটা আমরা আসলে শক্তি বলতে চাই না। ধরেন আমাদের যে আ ছাত্র সংগঠন হিসেবে যে আমাদের বৃহৎ কলেবর, হুম, হুম। বিস্তৃতি, এটাকে আসলে নেগেটিভ ভাবে ব্যবহার না করে আমরা চেষ্টা করছি এটা পজিটিভ ভাবে ব্যবহার করার। কিন্তু রুট লেভেলে আপনার গ্রামে গঞ্জে বা বিভিন্ন গ্রামের যে কলেজগুলো রয়েছে সেই সকল জায়গাতে আপনাদের যে সকল নেতাকর্মী রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা জেলা থানা কমিটিগুলো হোক, তারা কি আসলে সেন্ট্রালি আপনারা যে মনোভাবটা লালন করছেন, একটা সহাবস্থানের রাজনীতি, হ্যাঁ, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি, এটা কি রুট লেভেলে আছে?
আ আমি মনে করি যে এখন পর্যন্ত এটা খুব খারাপ কোনো পরিস্থিতিতে পৌঁছায়নি। হয়তো সর্বত্র আমরা হচ্ছে একেবারে আ সর্বোচ্চ মান হয়তো বজায় রাখতে পারছি না। আ কিন্তু তারপরেও যে ঘটনাগুলো ঘটছে এগুলো আমি একটু আ বিষয়গুলোকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে চাই। আপনার হচ্ছে বৃহত্তর স্কেলে এটা আসলে হয়তো ঘটনা ঘটছে। সারা বাংলাদেশে তো আসলে হাজার, হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে। হুম, হয়তো দেখা যাচ্ছে যে ৫০ টা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু টুকিটাকি ঘটনা ঘটছে। হুম। এবং যেখানে সবচেয়ে আ আমি বলব যে আ ছাত্রদল কিছুটা হয়তো ধন্যবাদ পাওয়ার মতো কাজ করছে সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনাকেও আমরা ছাড় দিচ্ছি না। প্রত্যেকটা ঘটনাকে তদন্তের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সে কারণেই কম বেশি ছাত্র রাজনীতির যে সম্প্রীতির একটা পরিবেশ, এটা সারা বাংলাদেশে বৃহত্তর দৃষ্টিতে এটা এখনো বজায় আছে। আচ্ছা। এই আমরা চাই যে এটা বজায় থাকুক। হ্যাঁ, অবশ্যই। একটু জানতে চাই আপনাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি যখন শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার একটা কথা বলেছিলেন, যেটা ব্যাপকভাবে আলোচিত ছিল। মানে এখনো কি আপনারা সেই জায়গাতে আছেন নাকি দায় দেওয়ার রাজনীতিটা এখন মানে ছেড়েছেন? আমি আসলে বিষয়টাকে এভাবে বলতে চাই না। আপনি আসলে আ এখানে রাকিব ভাই যেভাবেই কথাটা বলে থাকুন, আপনি দেখেন যে আপনার আ ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে, একসময় আসলে আ ছাত্র রাজনীতি বলতে মানুষ বুঝতো যে হল দখল, ক্যাম্পাস দখল, গেস্ট রুমে নিয়ে র‍্যাগিং, আপনার হচ্ছে ফাও খাওয়া, আপনার হচ্ছে বিভিন্ন টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, আপনার হচ্ছে ছাত্রীদেরকে টিজ করা, নারী নিপীড়ন, নানান বিষয়গুলো মোটা দাগে হচ্ছে ছাত্র রাজনীতি বলতে মানুষ এগুলোকেই বুঝতো। হুম, হুম। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আসলে আমি মনে করি যে এটা সকল ছাত্র সংগঠনই চেষ্টা করেছে যে আপনার এটা বৃহত্তরভাবে যাতে এটা ছাত্র রাজনীতির একটা নতুন বন্দোবস্ত আমরা যাতে জারি করতে পারি, ক্যাম্পাসগুলোতে থাকে। আ কিন্তু আমি বলব যে এক্ষেত্রে একটা দুঃখজনক বাস্তবতা আছে। হুম, সেটা হচ্ছে যে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, সেখানে আসলে হচ্ছে আপনার আ আমি প্রথমত যেটা বলতে চাই যে এখানে আসলে এই অভিযোগটা যে শুধু ছাত্রদলের তা না। এটা হচ্ছে আপনার শিবির ব্যতীত আর প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই আ শিবিরের বিরুদ্ধে একটা গুপ্ত রাজনীতির অভিযোগ আছে। আচ্ছা। এখন আপনি যদি আ আমি আসলে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। আমি হুম, জাস্ট বাস্তবতাটা বলছি। হুম, কারণ হুম, সাদিক কায়েম, ফরহাদদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক খারাপ না। হুম, কিন্তু ধরেন বাস্তবতা হচ্ছে যে যেভাবেই হোক আ সাদিক বা হচ্ছে ফরহাদ ওরা ওদের সাথে ছাত্রলীগের একটা সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। আচ্ছা। আ এবং এটার বাস্তবতাও ছিল। তো সেক্ষেত্রে আসলে অভিযোগ যেহেতু মানে প্রমাণিত হয়েছে। দেখেন সাদিক কায়েম তো মানে ছাত্রলীগের প্রোগ্রামে দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তার ভিডিও আছে হুম। এবং আপনার হচ্ছে ফরহাদ হচ্ছে সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রলীগের কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিল। সেটা একটা ডকুমেন্টেড বিষয়। এগুলো অবশ্য তারা ব্যাখ্যা করেছে। তারা তাদের আচ্ছা, ওকে, জায়গাটা ওকে। ক্লিয়ার করেছে। আমি মানে এই কারণে কি আসলে আমি দায় মনে দিয়ে দেওয়ার একটা না, না, না। আমি বিষয়টাকে বলছি হুম, আরকি। এখন ধরেন আপনার হচ্ছে শিবিরের যেহেতু দীর্ঘদিন ধরে আ তাদের যুক্তি খণ্ডন তারা হয়তো এভাবে করার চেষ্টা করে যে তারা একটা মাজলুম সংগঠন ছিল। তাদের এ কারণে আ এ একটু অন্যভাবে রাজনীতিটা করতে হইছে। কিন্তু মানে দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনি ৫ই আগস্ট পরবর্তী সময়ে তো আসলে আ ওই যে রাজনৈতিক কালচার যে শিবিরের নিজের পরিচয়ে রাজনীতি করা যাবে না। আপনার হচ্ছে আ শিবির করলে কেউ নির্যাতিত হবে। ওই বাস্তবতা তো বাংলাদেশে এই মুহূর্তে নাই। এটা হুম, বাস্তবতা। হুম, তো আমাদের সবার প্রত্যাশা ছিল যে আপনার আ ধরেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন শিবিরের একটা কমিটি আছে। আমরা জানি যে কে শিবির করে। হুম, হুম। কমিটিতে কারা আছে। হ্যাঁ, হ্যাঁ। আ কিন্তু আমরা কিন্তু আসলে ৫ই আগস্টের আগে জানতাম না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কারা শিবির করে। হ্যাঁ। সবগুলো ক্যাম্পাসেই। এবং অনেক ক্যাম্পাসেই আমরা দেখেছি যে এটা অসংখ্য ক্যাম্পাসে। আপনি যদি তিতুমির কলেজের কথা বলেন, আপনি যদি বাগেরহাট জেলা কথা বলেন, আপনি যদি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলেন, এই ক্যাম্পাসগুলোতে শিবিরের সভাপতি হিসেবে যারা আত্মপ্রকাশ করতে আমরা দেখলাম, এরা অনেকেই অতীতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং হুম, এটা নির্দিষ্ট প্রমাণসহ আমি বলছি। আমি ক্যাম্পাসগুলোর নাম বললাম। আরও অনেক ক্যাম্পাসের কথাই বলা যায়। এখন ধরেন আ ছাত্র শিবিরের বিভিন্ন ক্যাম্পাসে যারা হচ্ছে আ আমরা ৫ই আগস্ট পরবর্তীতে দেখলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা ইয়ে আ আন্দোলন বিভিন্ন ক্যাম্পাসে গড়ে উঠল। ৫ই এদের আগস্টের অনেকেই আগে। ৫ই আগস্টের পরে।
আচ্ছা। ছাত্র রাজনীতি ওই ক্যাম্পাসগুলোতে করা যাবে না, হ্যাঁ, ছাত্র হ্যাঁ, রাজনীতি। হ্যাঁ। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দাবিতে প্রোগ্রাম হয়েছে। এবং আপনি হচ্ছে ৫ই আগস্টের পরপর আপনার হচ্ছে ওই যে ফেনীতে যে বন্যা হলো কয়েকটা জেলাতে, ছাত্রদল ওখানে হচ্ছে জিমনেশিয়ামের ওখানে ত্রাণ উঠানোর জন্য একটা ব্যানার দিয়ে হচ্ছে একটা আ ত্রাণ সংগ্রহের ইয়ে করেছিল। ছাত্রদলের ব্যানারটা কিন্তু ওখানে গিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আচ্ছা। তো এই ধরনের এই কাজগুলোতে যারা ওই সময় লিড করেছে, আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি, এদের অনেককেই কিন্তু আমরা পরবর্তীতে ছাত্র শিবিরের রাজনীতিতে প্রকাশ্যে দেখতে পাচ্ছি। আচ্ছা। তো যেহেতু আপনার হচ্ছে শিবিরের আসলে আমি মনে করি যে এটা শুধুমাত্র ছাত্রদলের অভিযোগ না, এটা একটা সামগ্রিক অভিযোগ। শিবিরের বাইরে যারা রাজনীতিটা করছে সবার অভিযোগ যে আমাদের প্রত্যাশা ছিল যে ৫ই আগস্টের পরে আসলে শিবির এই রাজনীতিটা থেকে বের হয়ে আসবে। মানে তারা প্রকাশ্য রাজনীতি করবে। হ্যাঁ, তারা ধরেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা শিবির করবে, ওপেন করবে। এখন তার ওই বাস্তবতাটা নেই যে শিবিরকে কেউ শিবির বলার কারণে মারধর করবে, ক্যাম্পাস থেকে বের করে দিবে। এই এখন কি তারা আসলে ওপেন কার্যক্রম করছে না? অনেক ক্ষেত্রেই অভিযোগ আছে। যেমন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন ক্লাবগুলো, আমরা অতীতে দেখেছি যে এই ক্লাবগুলো হচ্ছে এককভাবে ছাত্রলীগের দখলে ছিল। আপনি যদি ডিবেট ক্লাব বলেন, ট্যুরিজম বলেন, নানান বিষয় থাকে। তো ৫ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ক্লাবগুলো আবার শিবিরের দখলে চলে গেছে। এটা কেন গেল? এটা আসলে ওই যে আপনারা কেন দখল করতে পারলেন না? আসলে আমরা তো দখলের রাজনীতিটা করতে চাইছি না। আপনার আমি আপনার হচ্ছে ধরেন ওই সমস্যাটা যে জায়গাতে আমার মনে হয় মৌলিকভাবে দেখা দিচ্ছে। ধরেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে একটা ছেলে আন্দোলন করছে, ৬ মাস পরে আমি দেখছি যে ও শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করতেছে। আপনি ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা এই আন্দোলনে লিড করেছিল, ও পরবর্তীতে আমরা দেখলাম যে শিবির যখন তাদের কমিটি প্রকাশ করলো, সে শিবিরের কর্মসূচি প্রণয়ন বিষয়ক সম্পাদক। কি নাম তার? আমার নামটা এক্সাক্ট খেয়াল নাই এই মুহূর্তে। আমি হয়তো পরবর্তীতে আপনি চাইলে আমি আপনাকে দিতে পারবো। সম্পাদকটা আমার মনে আছে, কর্মসূচি প্রণয়ন বা এই জাতীয় একটা সম্পাদক আর কি। এটা আই থিংক নতুন কোনো সম্পাদকীয় পদ। আমরা অবশ্যই তো পূর্বে এমন সম্পাদকীয় পদ শুনিনি। আচ্ছা, আমি আপনাকে এটা বিস্তারিত দিতে পারবো। আমি একদিন ফরহাদকে, আমার একটা টক শো ছিল, ফরহাদকে আমি ডকুমেন্ট আকারে দিয়েছিলাম বিষয়টা। রাজুতে তাদের একটা আন্দোলন ছিল। তো এখন আসলে আমি মনে করি যে এই সমস্ত সন্দেহ অবিশ্বাসের গোড়া হচ্ছে আপনার হচ্ছে ওই যে শিবিরের বিরুদ্ধে এখনো গুপ্ত রাজনীতি করার একটা অভিযোগ যেটা আছে। কিন্তু শিমুল ভাই, যদি তালিকা করা হয় যে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি গত ৫ তারিখের পর থেকে ছাত্রদল এবং শিবিরের, সেক্ষেত্রে কারা এগিয়ে থাকবে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি। আমার মনে হয় যে দুটো সংগঠনই বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে। আপনার আমি কিন্তু ধরেন শিবিরের আপনি যখন আপনি যখন কোনো কর্মসূচি করছেন, প্রকাশ্যে আপনার নেতাকর্মীরা যখন কার্যক্রম পরিচালনা করছে, এটা নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আপনি রাজনীতি করেন, আমার সমস্যা নেই। কিন্তু ওই যে আপনার মানে রাজনীতি করতে গিয়ে যে আমার রাজনীতিকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা, এটা নিয়ে আমার অভিযোগ আছে। কিন্তু এই অভিযোগটা তো শিবির ছাত্র দলের বিরুদ্ধে দিচ্ছে যে আপনারা আমাদেরকে বাধাগ্রস্ত করছেন, আপনাদের কর্মসূচি নেই। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি যিনি, তিনি একটা প্রোগ্রামে, সাদ্দাম একটি প্রোগ্রামে বলেছেন যে আপনাদের কর্মসূচি লাগলে আমাদের থেকে নেন। আপনার ধরেন একটা হইলো যে এই বিষয়টাকে আপনি যদি একটু অন্যভাবে আমি বলি, ধরেন হাসিনা বলতো কি যে আপনার মেগা প্রজেক্ট, তার সময় আপনার সবচেয়ে বড় তার যে ফ্যাসিস্ট আমল, এই সময় তার সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল যে উন্নয়ন, মেগা প্রজেক্টগুলো। এখন বিভিন্ন মেগা প্রজেক্ট নেওয়া হতো এবং এখানে মেগা দুর্নীতি হতো। ধরেন আপনার হচ্ছে পদ্মা সেতু দেখাইতো, আপনার হচ্ছে ওই যে টানেল দেখাইতো, আপনার হচ্ছে ফ্লাইওভার, মেট্রো রেল। তো এগুলোতে দেখা যেত কি আপনার ধরেন যেখানে আপনার পদ্মা সেতুর প্রাইমারি বাজেট ছিল 10,000 কোটি টাকার মতো, সেটা আপনার পরবর্তীতে রেল সংযোগ সহ 70,000 কোটি টাকা হয়ে গেছে। তো কিন্তু সে আবার মানে তার শাসন আমলের কথায় আসলে সে বলতো উন্নয়ন। এখন আমি মনে করি যে এই ক্ষেত্রে শিবিরের সাথে শেখ হাসিনার একটা মিল আছে। সেটা হচ্ছে যে আপনি লার্জ স্কেলে বিভিন্ন কর্মসূচি দেখাচ্ছেন, কিন্তু আমরা আমাদের কর্মসূচিগুলো আসলে আপনার হচ্ছে
ছোট, ছোট বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি, কিন্তু আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। যেমন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি? যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে আমি হচ্ছে আপনার আমাদের পিএসবি, পলিসি স্টাডিজ বাংলাদেশ একটা সংগঠন আমাদের আছে। এখান থেকে কিন্তু আমরা ধরেন পলিসি ফোকাসড আমরা পাঠচক্র করার চেষ্টা করি। বেসিক্যালি আমাদের মৌলিক বিষয় হচ্ছে এটা, আমরা পাঠচক্র করি। কাদেরকে নিয়ে করেন? এখানে হচ্ছে আপনার হয়তো আমার সাথে, যেহেতু আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, হয়তো এখানে আমার আশপাশে যারা অধিকাংশই হচ্ছে হয়তো ছাত্রদলের নেতাকর্মী, কিন্তু বাইরেরও অনেকে আছে। কিন্তু আপনি যদি আমাদের প্রোগ্রামগুলো খেয়াল করেন তাহলে হচ্ছে ধরেন আমরা আমাদের তৃতীয় প্রোগ্রামটা করলাম হচ্ছে আলতাফ পারভেজ সাহেবের একটা বই নিয়ে, বার্মা নিয়ে। তো ওখানে কিন্তু ধরেন আলতাফ পারভেজ ভাই ছিলেন, আপনার হচ্ছে বিএনপির মিডিয়া সেলের মাহমুদা হাবিবা আপা ছিলেন, আপনার হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক আবু রুশদ ছিলেন, এবং আলতাফ পারভেজ ভাই কিন্তু ওখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় আর কি। আলতাফ পারভেজ ভাই তো আসলে যে আমাদের দক্ষিণ এশিয়া বিষয়ক একজন উচ্চমানের গবেষক, উনি আমাদের প্রোগ্রামে এসে একটা মন্তব্য করেছিলেন আর কি, যে আমাদের বামপন্থীরা তো আসলে দীর্ঘদিন ধরে এই চর্চাগুলো করে, এই ধরনের পাঠচক্র বা এই জাতীয় বিষয়গুলো, কিন্তু ছাত্রদল আমরা দেখছি যে যতটা স্ট্রাকচারাল ওয়েতে করছে, বামপন্থী সংগঠনে এই চর্চাটা আমি দেখিনি এতটা স্ট্রাকচারাল ওয়েতে করে। তো আমরা প্রতি মাসে সারা দেশে আমাদের এই সংগঠন থেকে একটা বই পড়া প্রতিযোগিতা করছি। গত আগস্ট থেকে আমাদের প্রথম আমরা হচ্ছে প্রিজনার্স অফ জিওগ্রাফি টিম মার্শালের একটা বই নিয়ে একটা প্রতিযোগিতা করেছি। গত মাসে আসিফ নজরুলের গণপরিষদ বিতর্ক একটা বই ছিল। এই মাসে হচ্ছে কোনো প্রতিযোগিতা করেন সারা বাংলাদেশে? আমরা প্রথমে একটা এমসিকিউ প্রতিযোগিতা করি, এবং এরপরে হচ্ছে আপনার আমরা ওদের যারা সর্বোচ্চ নাম্বার পায় তাদের কাছে একটা ভিডিও বুক রিভিউ নেই আর কি। আমরা হচ্ছে আপনার শ্যাডো মিনিস্ট্রি নিয়ে কাজ করছি, আমরা হচ্ছে ডায়াসপোরা অ্যালায়েন্স নিয়ে কাজ করছি, আমরা হচ্ছে আগামীতে একটা কবিতা উৎসব করতে যাচ্ছি। তো এই ধরনের কাজগুলো তো মিডিয়াতে আমরা দেখি না। ধরেন আপনি যদি এখানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রদলের মানবাধিকার সম্পাদক সাইফ রুবাব আছে, ওদের একটা সংগঠন আছে দ্য বাংলাদেশ ডায়ালগ, আজকে ওদের একটা সেশন আছে কেআইবিতে। তো এটা হচ্ছে আপনার সংবাদ কর্মীদের নিয়ে আর কি। এখন ওই যে মুক্তাদির রশিদ রুমিও, আপনার হচ্ছে ওই যে সাদিক কায়েমের যে সাথে খুবই ভালো সম্পর্ক, ডেইলি স্টারের একজন আপা আছেন, আমি নামটা এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, উনি আছেন, আকিব মোহাম্মদ সাতিল আছে। তো ওদেরকে নিয়ে ওদের আজকে একটা ডায়লগ আছে, এবং টিভিডি কিন্তু আপনার খুবই ভালো কাজ করে যাচ্ছে। এবং এখানে শুধুমাত্র আপনার বিএনপি ঘোরানোর মানুষ না, এবং আমরা যেটা চেষ্টা করছি যে আপনার আমাদের প্রোগ্রামগুলো কিন্তু আমরা শুধুমাত্র বিএনপি, ছাত্রদল বা আমাদের সমমনা কাউকে নিয়ে যে প্রোগ্রাম করছি তা না। আমরা কিন্তু আমাদের প্রোগ্রামগুলোতে এর মধ্যে আমরা বাকছাসকে দাওয়াত দিয়েছি, শিবিরের সাথে আমাদের কথা বলার চেষ্টা করেছি, বামপন্থীদেরকে এখানে নিয়ে আসছি। তো আমাদের সর্বশেষ যেটা প্রোগ্রাম ছিল ইয়েতে, সর্বশেষ প্রোগ্রামে আগের প্রোগ্রাম ডাকসু ক্যাফেটেরিয়ায়, ওখানে আমাদের নাগরিক কমিটির যে আলাউদ্দিন মোহাম্মদ ভাই উনি ছিলেন, মেঘমোল্লার ছিল, ইমি ছিল, ছাত্রদলের ছেলেরা ছিল। তো সব মিলে আসলে আমরা একটা ধরেন আমার প্ল্যাটফর্মটাই আমি যদি বলি যে আমরা একটা ডায়লগ ওপেনার হিসেবে কাজ করার চেষ্টা করছি। আপনার এই মুহূর্তে যে ইঞ্জিনিয়ারদের মধ্যে যে একটা সমস্যা, আপনার বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের, তাদের নিয়ে আমরা সামনে একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছি। তিস্তা নিয়ে আমরা আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম করব। তা আমি বলবো আর কি যে আমাদের কর্মসূচিগুলো হয়তো খুব দৃশ্যমান না বা মিডিয়া খুব বেশি হাইলাইট হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। ওই যে বললাম যে পার্থক্য হচ্ছে মেগা প্রজেক্ট আর হচ্ছে আপনার আওয়াজ না দিয়ে আপনার একটু গুপ্ত কার্যক্রম আপনারা পরিচালনা করছেন। এটাকে গুপ্ত কার্যক্রম বলা যায় না, আমরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করছি। আমরা হয়তো আপনার হচ্ছে ধরেন পলিসি স্টাডিজ বাংলাদেশে আমি পারতাম যে অনেক হেভিওয়েট মানুষজন এখানে নিয়ে যাওয়া, মিডিয়া কল করা, নানাভাবে ফোকাসে আসার চেষ্টা করা। আমি হয়তো অতটা ফোকাস করছি না, কিন্তু আমি ধরেন আমার যে আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি বলেছিলেন যে প্রশিক্ষিত কর্মীর কোনো বিকল্প নেই। তা আমরা আমাদের একই সাথে আমাদের কর্মীদেরকেও ট্রেন্ড করার চেষ্টা করছি, তাদের দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছি, এবং সাথে অন্যান্যদের সাথেও একটা মানে ন্যূনতম একটা আন্তরিকতা, সহাবস্থানমূলক পরিবেশ যাতে থাকে সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। মানে
কাজ মানে কথা কিংবা হচ্ছে মিডিয়া ফোকাস এর চাইতেও আপনি কাজে ফোকাস আমরা করছেন আমরা কাজে বেসিক্যালি। বেশি ফোকাস করছি। এমনিতে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে দেখেন, হুম, হুম, আপনার হচ্ছে এখানে আমাদের ছেলেরা কিন্তু ওখানেও পাঠচক্র পরিচালনা করছে। হুম, হুম, আপনার হচ্ছে হয়তো হলে একটা ছেলে অসুস্থ হলে আপনার আ তার জন্য ডাক্তার নিয়ে যাচ্ছে, হুম, হুম। কোথাও পাখির বাসা বানিয়ে দিচ্ছে, কেউ হয়তো ভর্তি ফি না দিতে পারলে তার সাথে থাকার চেষ্টা করছে। একক ছাত্রদল হচ্ছে কি আপনার ছাত্রদল কিন্তু দীর্ঘ প্রায় ১৬ বছর থেকে আমি যদি ওই 111 এর সরকার সহ হিসাব করি প্রায় ১৮ বছর ক্যাম্পাসে থাকতে পারে নাই। হুম, 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 এখন সাধারণ স্টুডেন্টদের মধ্যে আমি যে আমার সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করব তার জন্য তো আমার একটা সময়ের দরকার। হুম, হুম। তো আমরা ক্যাম্পাসে গিয়ে কিন্তু ধরেন যে ছেলেগুলো আপনার আওয়ামী আমলে ক্যাম্পাসে থাকতে পারে নাই, এই সময়টা তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে। এখন আমি তো এই মুহূর্তে ছাত্র রাজনীতি করি। কিন্তু আমার তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি ওই সময়ও হলে থাকতে পারিনি, আমার এখনো হলে থাকার বাস্তবতা নাই। হুম, হুম, হুম। তো আমাদের একটা বড় জেনারেশন কিন্তু এভাবেই আসলে আমাদের ছাত্র রাজনীতির দিনগুলো বা শিক্ষা জীবন অতিক্রম হয়ে গেছে। তো এখন যারা নতুনভাবে আমাদের একটা বড় অংশ কিন্তু ৫ই আগস্টের পরেও আর হলে উঠতে পারে নাই। হুম, তো এখন আসলে নতুনভাবে যখন উঠছে, আপনার আমরা চেষ্টা করছি যে শিক্ষার্থীদের সাথে একটা আস্থার পরিবেশ যত দ্রুত তৈরি করা যায়। আ তবে এটা যেহেতু আসলে ১ দিন ২ দিনে তো হয় না। হুম, হুম। আমরা চেষ্টা করছি এবং আমরা ইনশাআল্লাহ এর দৃশ্যমান একটা ফলাফল আগামীতে দেখা যাবে ইনশাআল্লাহ। শিমুল ভাই আপনার যে দীর্ঘ ছাত্র রাজনীতির আ একটা অভিজ্ঞতা বা একটা দীর্ঘ রাজনৈতিক জীবন। এই দীর্ঘ জীবনে আপনার সবচেয়ে বড় অর্জন কি রাজনৈতিক জীবনে? আহ আমি এক্ষেত্রে হচ্ছে একটা মানে প্রশ্নটা একটু ব্যক্তিগত তো। তো আমি আসলে আপনার হচ্ছে এক্ষেত্রে বলতে চাই যে আমার সবচাইতে বড় অর্জন হচ্ছে যে আ আমার দলের এবং দলের বাইরেও কিছু মানুষ আমার উপরে আস্থা রাখে, ভালোবাসে এবং এটা শুধুমাত্র পদ-পদবীর জন্য না। আমি যেটা ফিল করি আরকি যে সারা বাংলাদেশ থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা বিশেষত আমি যেহেতু ছাত্রদল করি, হুম, হুম। আ এর বাইরেও হয়তো কা ছাত্রদলের আমাদের গণ্ডির বাইরেও কিছু লোকজন হয়তো যারা আমাকে চিনে, আমার সাথে মেশার সুযোগ হয়। এরা আমাকে মানে কিছু লোকজন হয়তো আপনার হচ্ছে পছন্দ করে হুম, হুম। এবং এইটা আমি যে এই যে মানুষের আস্থা এবং ভালোবাসা, আমি মনে করি এটা আমার রাজনীতির সবচাইতে বড় অর্জন। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় যেটা হয়তো আ আমার দলের গণ্ডির বাইরেও কিছু মানুষ হয়তো আমার এই জায়গাটা পছন্দ করে সেটা হচ্ছে যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে আপনার অন্যান্য দলের যখন কেউ কোনো অপরাধ করেছে, আমি হয়তো ফেসবুকে তো আসলে দিনে আ অনেক বেশি যে স্ট্যাটাস দেয়া যায় তা না। হুম, হুম। আপনার ওই সময়টা আমরা করে উঠতে পারি না। অন্যান্য দলের কিছু, কিছু বিষয় হয়তো আমি ব্যক্তিগতভাবে ছাড় দিয়ে গেছি। কিন্তু বিএনপির কেউ যখন আপনার হচ্ছে কোনো অপরাধ করেছে, কেউ একটা বিতর্কিত মন্তব্য করেছে, আমি মনে হয় একবারও ছাড় দেইনি। এবং আচ্ছা, আচ্ছা। প্রতিবারই আমি হচ্ছে আপনার আমার বিবেক যেটা বলেছে আমি ওই অবস্থানটাই নিয়েছি। আপনার হচ্ছে আমার এমন অসংখ্য স্ট্যাটাস পাবেন, আলোচিত বিষয় ছিল, পত্রিকায় কোট করেছে। আ যেগুলো হচ্ছে আমাদের হয়তো কোনো একজন নেতা একটা বিতর্কিত কথা বলে ফেলেছেন। আমরা কিন্তু ওই বিষয়গুলোতে ছাড় দেইনি। তো এই যে মানে দলের প্রতি অন্ধত্বের জায়গাটা থেকে একটু বের হয়ে আপনার একটু অবস্থান নেওয়ার চেষ্টা করা, এইটা হয়তো মানুষজন কিছুটা পছন্দ করে আরকি। আচ্ছা, আচ্ছা। এমনিতে আপনি যেমনটা বলছিলেন যে মানুষের ভালোবাসা পেয়েছেন, আস্থা পেয়েছেন এবং একই সাথে আপনার সহাবস্থানের যে রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধের যে রাজনীতি, আমার তো মনে হয় যে আপনি শুধু বিএনপি ছাত্রদল নয়, বরং আপনি জামাত শিবির বলি, বাকছাস বলি, অন্যান্য অপরাপর সকল রাজনৈতিক দলের মানুষের কাছ থেকে আপনি একটা ব্যাপক ভালোবাসা অলরেডি আমি পেয়ে হ্যাঁ, আসছেন আমি এখনো। আমি আল্লাহর রহমতে এটা একান্তই আল্লাহর রহমত। আপনার হচ্ছে আ আমি এই বিষয়টা টের পাই হয়তো আরকি যে শুধু বিএনপি বা ছাত্রদল না, আপনার অপরাপর যে ছাত্র সংগঠন বলি, অন্যান্য রাজনৈতিক সংগঠন বলি, আ হয়তো কিছুটা গ্রহণযোগ্যতা, কিছুটা আস্থা আমার উপরে হয়তো পায় আরকি। আ এবং আগামীতে যাতে এই জিনিসটা আমি আ যদি কিছুটা আস্থা থাকে সেই জায়গাটা আমি ধরে রাখতে পারি এবং গ্রহণযোগ্যতা যাতে দিন, দিন এটা ক্রমবর্ধমান থাকে, আমার সেই চেষ্টাটা থাকবে আরকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আ ঠিক কতটা কার্বন কপি হতে পেরেছেন তারেক রহমান বলে মনে করছেন আপনি? আ দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আ আমি ব্যক্তিগতভাবে উনার ব্যাপারে একটা শব্দ যুগল ব্যবহার করি। সেটা হচ্ছে যে সময়ের সন্তান। আপনার উনার যে
মেধা, ওনার যে ভিশন, ওনার যে কর্মপন্থা, ওনার যে উদ্যম, আমার কাছে মনে হয় আরকি যে এগুলো এটা একান্তই আমার ব্যক্তিগত অনুভূতি আরকি। আমি একদম সৎভাবে শেয়ার করছি। সেটা হলো যে আমার কাছে মনে হয় যে এরকম একটা মানুষ একটা জনপদে হয়তো ১০০-২০০ বছরে একজন আসবে। তো আমি এই কারণে উনাকে সময়ের সন্তান বলি। হুম, হুম। আমার যেটা বা আমাদের উম তা যিনি সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, আ এবং আমাদের দায়িত্ব হচ্ছে যে জিয়াউর রহমান আমাদেরকে যে পথনির্দেশনাটা দেখিয়ে গেছেন, যে কর্মপন্থা উনি অনুসরণ করেছেন, সেটা বাস্তবায়নের বা সেটা অনুসরণ করার চেষ্টা করা। তা আমি এই দিক থেকে আপনি যদি দেখেন, উম বাংলাদেশের যখনই ধরেন কোনো সংকটকাল এসেছে, আ আপনি ১৯৭১ এর ২৫শে মার্চ যখন পাকিস্তানিরা একেবারে বেপরোয়াভাবে এই দেশের মানুষের উপর হামলাটা করল, আ তখন হচ্ছে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনার ওই যে তাজউদ্দিন আহমেদ, উনার মেয়ে শারমিন আহমেদের বইতে আমরা পেলাম যে, বা আরও অনেক লেখকই লিখেছেন যে, আ যখন তাজউদ্দিন আহমেদ একটা টেপ রেকর্ডার এবং একটা চিরকুট নিয়ে শেখ মুজিবের কাছে গেলেন যে, আপনি এই বক্তব্যটা দিয়ে যান, আমাদেরকে যদি অ্যারেস্ট করে জাতি তো কোনো নির্দেশনা পাবে না। হুম, হুম, হুম। তখন উনি বললেন যে, "এই বক্তব্য আমি দিতে পারব না। এটা তো আমার বিরুদ্ধে ডকুমেন্ট হয়ে থাকবে।" হুম, হুম, হুম। এবং উনি পাকিস্তানের জেলে ওনাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হলে ওখানে ট্রায়াল চলার সময় উনি অসংখ্যবার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কথা অস্বীকার করেছেন। তো এই ধরনের একটা পরিস্থিতিতে যিনি মানে মানুষ যখন তাকে আইকন মনে করত, তখন উনি কোনো ডিসিশন নিতে পারেন নাই। অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো ডিসিশন নিতে পারেন নাই। সেই জায়গাতে একজন জিয়াউর রহমান কিন্তু বলেছিলেন, "উই রিভোল্ট।" হুম, হুম, হুম। তখন মানুষ একটা কিন্তু সামরিক বাহিনী থেকে কেউ যখন আপনি যদি রাজনৈতিক নেতৃবৃন্দ কোনো ধরনের বিদ্রোহ বা যুদ্ধ-বিগ্রহে জড়ালেও তাদের কিন্তু সমঝোতা করে ফিরে আসার সুযোগ থাকে। হুম, কিন্তু একজন সামরিক কর্মকর্তা যখন বিদ্রোহ করে, তার হুম। জন্য কিন্তু ফায়ারিং স্কোয়াড ছাড়া আর কোনো অপশন নাই। অপশন থাকে না। তো ওই সময়ে জিয়াউর রহমান এই রিস্কটা নিয়েছিলেন। আপনি যখন আবার ৯০ এ যখন গণতন্ত্র সংকটে পড়ল, এরশাদের দীর্ঘ যে লজ্জাজনক শাসনামল, আপনার হচ্ছে ৮৬ তে আ শেখ হাসিনা লালদীঘির ময়দানে দাঁড়িয়ে বললেন যে, এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। হুম, হুম, হুম। ২ দিন পরে ঢাকায় ফিরে এসে উনি হচ্ছে আ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিলেন। হুম, হুম। আ কিন্তু ওই নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করেছিল, ওই নির্বাচনে জামাতও অংশগ্রহণ করেছিল। আ বলা হয় যে ওই সময়ে যদি এই নির্বাচনটা সবাই মিলে বর্জন করা যেত, তাহলে এরশাদের পতনটা আরো আগে হতে পারত। হুম, হুম। এবং ওই সময়েই কিন্তু খালেদা জিয়া আপসহীন দেশনেত্রীর উপাধিটা পেলেন। রাইট। উনি হচ্ছে ৯০ এ কিন্তু উনার মূলত, এবং আপনি যদি দেখেন যে ওই সময়ে যারা ছাত্র সংগঠনগুলো ছিল, আপনার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট মোস্তাফিজুল ইসলাম বাবুল ভাই, ছাত্র মৈত্রীর হচ্ছে আপনার স্বপন ভাই, এবং এরা যারা ছিলেন, এরা কিন্তু প্রত্যেকেই পরবর্তীতে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়েছে। হুম, হুম। তো ৯০ এর যে সংকট আপনার ৯০ এর দশক জুড়ে, এই সংকটে কিন্তু বেগম জিয়াই মুখ্য ভূমিকা পালন করলেন এবং উনার হচ্ছে সামগ্রিক অবস্থানের কারণে উনি আপসহীন দেশনেত্রী উপাধিটা পেলেন। আবার যখন আপনার হচ্ছে ২০০৯ থেকে যখন ফ্যাসিবাদী শাসনটা কায়েম হলো, ১৪ র ৫ই জানুয়ারির একটা কলঙ্কিত নির্বাচন। আপনার 'প্রথম আলো' সম্ভবত শিরোনামটাই ছিল কলঙ্কিত নির্বাচন। এরপরে আসলে ফ্যাসিবাদের সিস্টেমে আমরা একেবারেই ঢুকে গেলাম। এরপরের যে আসলে দীর্ঘ এই যে ১৬ বছরের যে আমাদের সংকট, আপনার দেশটা প্রায় পার্শ্ববর্তীদের কাছে এক ধরনের বিক্রি করে দেয়া হয়েছিল। দেশ বিক্রি করার বিনিময়ে এখানে ক্ষমতায় রাখা, অনেকটা মুখ্যমন্ত্রী টাইপ আরকি। হুম, হুম, হুম। তো এর বিরুদ্ধে আমাদের জাতির যে দীর্ঘ সংগ্রাম, এখানে আ যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলবন্দি করা হলো, তখন হচ্ছে যে বিএনপি, জামাত বা অন্যান্য যে রাজনৈতিক জোটগুলোর যে দীর্ঘ লড়াই, এখানেও তো আসলে এক ধরনের সর্বাধিনায়কের ভূমিকা পালন করেছিলেন তারেক রহমান। আচ্ছা। এবং আপনি যদি জামাতের আমিরের একটা অনুষ্ঠানে কিন্তু উনি আ তারেক রহমানকে পরিচয় করিয়ে দিয়েছিলেন যে আ এই ৫ই আগস্টের জুলাইয়ের আন্দোলনের আসল মাস্টারমাইন্ড হিসেবে। উনার একেবারে সরাসরি বক্তব্য আছে। আচ্ছা। মানে আমিরি জামাত হ্যাঁ, পরিচয় করিয়ে হ্যাঁ, হ্যাঁ, দিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে আ যদিও তারেক রহমান কিন্তু বলেছেন যে আসল মাস্টারমাইন্ড না, জনগণ। ইভেন আমরাও মনে করি উনি আমাদেরকে আ যখন আমাদের সাথে যখনই কথা হয়, উনি কিন্তু বারবারই, যেমন হচ্ছে ছাত্র রাজনীতি নিয়ে আমাদের যে ৩৮ টা সাংগঠনিক টিম, হুম, এগুলো আমি যদি ছাত্র রাজনীতি নিয়ে উনার যে মনোভাবটা, হুম, হুম। এই ৩৮ টা সাংগঠনিক টিমের সাথে আমাদেরকে জেলা পর্যায়ে গত নভেম্বরে পাঠানোর আগে
উনি আমাদের সাথে ২ দিনে প্রায় ১০ ঘন্টার মতো সময় দিয়েছেন। আচ্ছা। এবং উনার এই ১০ ঘন্টা সময়টাকে আমি যদি এক বাক্যে নিয়ে আসি, উনি আমাদেরকে একদম নির্দিষ্টভাবে বলেছেন যে, "হেডম দেখানোর রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তোমরা ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবা, হুম, হুম। তোমরা ওখানে যদি আদর্শের প্রচার করতে চাও, শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাও, আগের দিন তোমরা হচ্ছে অধ্যক্ষের কাছ থেকে একটা লিখিত অনুমতি নিবা। হুম। এবং তোমরা ওখানে কোনো ধরনের বাইক শোডাউন নিয়ে যাওয়া যাবে না। সর্বোচ্চ ২-৪ জন নিয়ে তোমরা যেতে পারো এবং একটা জায়গায় স্টুডেন্টদেরকে গিয়ে তোমরা দাওয়াত দিবা যে, আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। হুম, হুম। তোমরা একটা ছায়াযুক্ত জায়গাতে ওদেরকে নিয়ে যাবা। যারা আসে কারো সাথে কোনো জোরাজুরি নেই। তোমরা তোমাদের বক্তব্যগুলো তাদের কাছে উপস্থাপন করবা যে ছাত্রদল কি করতে চায় না করতে চায়। গ্রেট। তো এটা কিন্তু উনার কড়া নির্দেশনা ছিল এবং সারা বাংলাদেশে কিন্তু ছাত্রদল এটা খুব কঠোরভাবে এটা মেনে চলেছে এবং চলছে। আচ্ছা, উনি কি মানে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা না পেলে দেশে ফিরবেন? আ উনি খুব দ্রুতই দেশে ফিরবেন এবং এটা আপনার হচ্ছে আমি যতটুকু আমার পর্যায় থেকে জানি আরকি। এটা আপনার নভেম্বরের ১ম দিক বা মাঝামাঝির মধ্যেই। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে ততক্ষণ তো নির্বাচনের অনেক দিন বাকি। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে নির্বাচনটা তো আসলে ফেব্রুয়ারিতে। হুম। উনি ইনশাআল্লাহ আমরা আশা করছি যে নভেম্বরের ১ম দিক বা মধ্য নভেম্বরের মধ্যে উনি দেশের মানুষের যে দীর্ঘ প্রতীক্ষা, নেতাকর্মীদের যে দীর্ঘ প্রতীক্ষা এটা আশা করি শেষ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তারেক রহমান যদি দেশে ফেরেন, সেক্ষেত্রে মানে দলের সুপ্রিম পাওয়ারটা কার হাতে থাকবে? তারেক রহমানের হাতে না খালেদা জিয়ার হাতে? দেখেন এখানে আসলে বিভাজনের কোনো সুযোগ নেই। আপনি আ যদি দেখেন যে আমি যদি সমসাময়িক রাজনীতির একটু তুলনা করি, আপনি যদি ধরেন শেখ পরিবার, আপনার হচ্ছে এখানে আ গত ১৬ বছরে আপনি যদি দেখেন এখানে হচ্ছে মূলত শেখ হাসিনা, শেখ রেহানাই হচ্ছে মূলত এখানে ছিলেন। তাদের পরিবারের বাকি সবাই কিন্তু দেশের বাইরে থাকতো। এবং আমি একটা এক সাংবাদিক একদিন ওই যে টিউলিপের একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছিল, কিছু প্রশ্ন করছিল। সে কিন্তু সরাসরি অস্বীকার করে যাচ্ছিল যে সে বাংলাদেশের নাগরিকই না। হুম, সুতরাং সে বাংলাদেশ নিয়ে কেন প্রশ্নের জবাব দিবে? হুম, আপনি বিপরীতে যদি জিয়া পরিবারটাকে দেখেন, আপনি জিয়াউর রহমান উনারও এই মাটিতেই উনার দাফন হয়েছে। এই মাটিতেই উনি থেকেছেন। আ দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন 111 এ যখন ২ নেত্রীকে একসাথে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একজন কিন্তু চলে গেছেন হুম, রাজি হয়ে। আর খালেদা জিয়াকে যখন চেষ্টা করা হয়েছে উনি বলেছেন যে, আ "বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই।" হুম, এবং গত ১৬ বছরের বাস্তবতায় তারেক রহমানের তো দেশে আসার আসলে পরিস্থিতি ছিল না। হুম, এবং দেশে আসলে আপনার হচ্ছে উনার জীবন নাশের আশঙ্কা ছিল। তো সেই জায়গাতে আমি বলব আরকি যে আ জিয়া পরিবার আর শেখ পরিবার আসলে তো এক জিনিস না। হুম, তো জিয়া পরিবারের এবং প্রত্যেকটা সদস্যের প্রতি প্রত্যেকটা সদস্যের যে আ মায়া, হৃদ্যতা এগুলো আসলে আ আমাদের কিছু হয়তো দেখার সুযোগ হয়। হুম, হুম। তো আপনার আমি মনে করি যে এখানে আ বরং আ আওয়ামী লীগে ধরেন, আওয়ামী লীগ তো এখন এক ধরনের গন কেস বলা যায়। সেই জায়গাতে আপনার হচ্ছে কিন্তু যখন ছিল, শেখ হাসিনার পরে আওয়ামী লীগটাকে কে নেতৃত্ব দিবে কেউ জানত না। হুম, হুম। আ কিন্তু বিএনপিতে কিন্তু নেতৃত্বটা সেট করা ছিল। সবাই জানতো যে খালেদা জিয়ার পরে কে। আচ্ছা, তো আচ্ছা। সেই জায়গাতে আমি মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যতক্ষণ আছেন উনি শুধু বিএনপির নেত্রী বিষয়টা তা না। আমি মনে করি যে সমস্ত দেশের বাংলাদেশপন্থী নেত্রী। রাজনীতি যারা করে হুম, তাদের সবার উনি অভিভাবক। তো হুম, সেই জায়গা থেকে যেহেতু উনার বয়স হয়েছে, শারীরিক সীমাবদ্ধতা আছে, প্রচণ্ড অসুস্থ। সেই জায়গাতে উনি যতটুকু পারেন উনার দায়িত্ব উনি পালন করবেন অবশ্যই। উনি এখন আর শুধু বিএনপির না উনি বাংলাদেশের অভিভাবক হিসেবে আছেন। তো এর বাইরে সাংগঠনিক দিকগুলো দেশনায়ক জনাব তারেক রহমান। যদিও দেশনায়ক শব্দটা বলার উনার নিজস্ব নিষেধাজ্ঞা আছে। আচ্ছা। উনি বারণ করেন। তো জনাব তারেক রহমান উনি সাংগঠনিক দায়িত্বে থাকবেন এবং আমি মনে করি যে দেখেন একটা সময় কিন্তু তারেক রহমান সাংগঠনিক নেতৃত্বটা কেমন দিবেন, এটা সম্পর্কে অনেকের উদ্বেগ ছিল। আপনার হ্যাঁ। হচ্ছে আশঙ্কা ছিল। আ অনেকে আসলে দেখতে চেয়েছিল যে বিষয়টা কেমন হয়। তো গত ৫-৭ বছরে তারেক রহমানের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যে কাজ করা, তাতে কিন্তু দলে উনার নেতৃত্বটা প্রতিষ্ঠিত এবং উনি সংগঠন প্রত্যেকেই স্বীকার করবেন যে উনি সংগঠন ভালোভাবে ডিল করেছেন। এখন একমাত্র উনার যেটা প্রমাণ করার বাকি সেটা হচ্ছে যে দেশ তিনি কিভাবে পরিচালনা করবেন। তো আগামী দিনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক, যদি বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, তাহলে আমি আত্মবিশ্বাসী আমি যেহেতু উনার সাথে আ উনাকে কিছুটা দেখার সুযোগ হয়েছে। আমি ছাত্রদলের গত কমিটিতে সহ-দপ্তর সম্পাদক ছিলাম। হুম, হুম। দপ্তরে থাকলে যেটা হয় যে আ পার্টির আ
যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে কিছু টুকিটাকি কাজ থাকে। তো যতটুকু ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে এখনো হয়। আমি এই ব্যাপারে আ বিশ্বাসী যে আগামী দিনে দলে যেমনভাবে তারেক রহমান নিজেকে প্রমাণ করেছেন, আগামী দিনে দেশ পরিচালনায়ও তারেক রহমান নিজেকে প্রমাণ করবেন এবং একজন স্টেটসম্যান হিসেবে গড়ে উঠবেন ইনশাআল্লাহ। শিমুল ভাই, আমরা একটু শেষ করতে চাই। সর্বশেষ জিজ্ঞাসা, যদি ঐকমত্য কমিশনে যে প্রস্তাবগুলো করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে, যে একই ব্যক্তি দলের প্রধানমন্ত্রী এবং একই ব্যক্তি দলের প্রধান হতে পারবেন না, এমনটি যদি হয়, সেক্ষেত্রে তারেক রহমান কোনটিকে বেছে নেবেন? তিনি কি দলীয় প্রধানকে বেছে নেবেন নাকি দেশের প্রধান হওয়া বেছে নেবেন? দেখেন, আপনি প্রথমত বিষয় হচ্ছে যে এখানে ঐকমত্য কমিশনে এমন কিছু প্রস্তাব ছিল। বাংলাদেশ তো আসলে এখানকার ডেমোক্রেসি সিস্টেম হচ্ছে ওয়েস্টমিনিস্টার যে সিস্টেম এটা অনুসরণ করি আমরা। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে পৃথিবীর এমন একটা সিস্টেমও পাবেন না যেখানে হচ্ছে এই ধরনের কোনো বিধি তৈরি করা হয়েছে যে আপনার একই ব্যক্তি সংসদ নেতা এবং হচ্ছে আপনার আ প্রধানমন্ত্রী এবং হচ্ছে দলীয় প্রধান এ ধরনের একই সাথে থাকতে পারবেন না। ওয়েস্টমিনিস্টার সিস্টেমের প্রত্যেকটা সিস্টেমে কিন্তু এটা হয়। আপনার হচ্ছে একই ব্যক্তি থাকতে পারে। কিন্তু যেহেতু এটা একটা ব্যাপক দাবি ছিল, এটা আপনার হচ্ছে হয়তো আ নানান ইয়েতে আমার মনে আছে গত অক্টোবরের সম্ভবত শেষ দিকে আমাদের ছাত্রদলের সাথে একটা মিটিংয়ে আ তারেক রহমান যখন এই বিষয়টা নিয়ে সালাউদ্দিন আহমেদ আমাদের ঐকমত্য কমিশনে যিনি লিড করছেন, তিনি সহ ডক্টর জবিউল্লাহ সহ যারা হচ্ছে ছিলেন, উনাদের উপস্থিতিতে ছাত্রদলের সাথে কিছু আলোচনা হচ্ছিল। অনেক বিষয়ে আমরা বিতর্ক করছিলাম। তো ওখানে এক পর্যায়ে তারেক রহমান বলছিলেন যে, "ঠিক আছে তোমরা এটা করতেছো, তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আ দলীয় প্রধান এবং হচ্ছে আ সরকার প্রধান এটা আলাদা থাকা উচিত।" এটা আচ্ছা, কিন্তু সেই অক্টোবরে উনি বলছেন। আচ্ছা। তো এ জাতীয় আপনি দেখবেন যে বিএনপি অনেক বিষয়ে আপনার ধরেন এই যে ৭০ অনুচ্ছেদের যে সংশোধন, আপনার হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রাতিষ্ঠানিকীকরণ, এর মধ্যে বা এটার যে বাস্তবতা তৈরি করা, এটার পেছনে সবচাইতে বড় যে সমস্যাগুলো কাজ করছিল এটা হচ্ছে ৭০ ধারা। আপনার ফ্লোর ক্রসিং মানে নিজের দলের কোনো অবস্থানের ব্যাপারেই কোনো বিপরীত প্রতিক্রিয়া দেয়া যাবে না। প্রত্যেকটা ব্যাপারে দলের অবস্থানকে ওন করতে হবে। তো এটা তো এক ধরনের স্বৈরাচারী আচরণ। দ দ আপনার হচ্ছে দলীয় ফ্যাসিবাদের মতো। তো এইটা কিন্তু বিএনপি সবার আগে ৩১ দফায় বলেছে যে আমরা ৭০ অনুচ্ছেদ সংশোধন করব। এবং এই ধরনের বারবারই আপনার ঐকমত্য কমিশনে আ বিএনপিকে এক ধরনের হয়তো মিডিয়া ট্রায়ালে ফেলা হয়েছে যে বিএনপি সংস্কার বিরোধী। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি হচ্ছে সেই দল যারা আপনার হচ্ছে মানে একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আপনার হচ্ছে এটা ধ্বংসস্তূপ বিএনপি ছিল না, ধ্বংসস্তূপ ছিল বাংলাদেশ। যখন আমাদের বাসায় ঘুমানোর পরিস্থিতি ছিল না, যখন রাস্তায় দাঁড়ানোর অবস্থা ছিল না, তখন কিন্তু আমরা ১ম এ ২৭ দফা আমরা উপস্থাপন করেছি এবং পরবর্তীতে আমাদের যে জোট সঙ্গীরা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। তো এই যে আপনার সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো, এর মধ্যে একটা বড় অংশই কিন্তু ৩১ দফাতে আছে। তো সেক্ষেত্রে আমি বলব আরকি যে আপনি আমাকে নির্দিষ্টভাবে যে প্রশ্নটা করেছেন যে তারেক রহমান সরকার প্রধান হবেন নাকি হচ্ছে দলীয় প্রধান হবেন। আমি মনে করি যে উনার দলীয় প্রধানের অংশটা আসলে গত ৫-৭ বছরেতে এই অভিজ্ঞতা উনার হয়ে গেছে। এখন আসলে আমরা বিএনপির নেতাকর্মীরা এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে যে তারেক রহমান আগামী দিনে সরকার পরিচালনা কেমন করবেন। আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী যে উনি ভালোভাবে পরিচালনা করবেন। সেক্ষেত্রে আপনারা দলীয় প্রধান হিসেবে কাকে দেখতে চান? এটা তো আসলে আমার একার বলার বিষয় না। আপনার হচ্ছে এক্ষেত্রে দলের নেতাকর্মীরা আছে সারা দেশের। নিশ্চয়ই একটা কাউন্সিল হবে এবং এক্সাক্টলি। আপনার হচ্ছে কাউন্সিলের মাধ্যমে ধরেন জিয়াউর রহমানের সময়ও উনি আমরা বিভিন্ন বইতে পড়েছি যে আ উনি প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তিগতভাবে একজনকে চেয়েছিলেন। কিন্তু দলীয় যারা সাংসদ তারা আবার আরেকজনকে চেয়েছেন। উনি কিন্তু ওই যে বৃহত্তর যে অংশ, তাদের দাবি অনুযায়ী কিন্তু দাবিটা মেনে নিয়েছেন। যদিও দাবি মানাটা উনার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে কঠিন ছিল। কিন্তু বিষয়টা ওই যে বিএনপি যেহেতু আমরা কম বেশি একটা গণতান্ত্রিক, আমাদের ত্রুটি আছে, বিচ্যুতি আছে, নানান সমালোচনা আছে। এই সবকিছু অ্যাকসেপ্ট করেই আমরা আগামী দিনে সবাই মিলে একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবো আরকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জনাব শিমুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ। এখানে আপনাদের যে উদ্যোগ ইনোভা, আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি আগামী দিনে ইনোভা বাংলাদেশের সকল মানুষের দ্বারে পৌঁছে যাবে এবং রাজনীতির এই ধরনের
সংলাপ, ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ সব মিলে ইনোভা এই ক্ষেত্রে নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব শিমুল, যিনি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশের পরিস্থিতিতে ছাত্রদল এবং বিএনপি এবং একই সাথে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের ভূমিকা, আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন এবং তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সমসাময়িক নানা ইস্যুতে নানা বিষয়ে তিনি আজকের এই এপিসোডে চমৎকার গল্প করেছেন, চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। আশা করি আমাদের এই পুরো আলোচনা এতক্ষণ মন্ত্রমুগ্ধেনে আপনারা উপভোগ করেছেন এবং আমাদের অন্যান্য প্রোগ্রামগুলোর মতোই এই প্রোগ্রামটিকেও আপনারা ব্যাপক ভিত্তিতে গ্রহণ করেছেন। আমাদের প্রোগ্রামটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।